একটা অ্যানিমেশন খেয়াল করো, এখানে একজন মানুষ বাইকে করে যাচ্ছে এবং হুট করে রাস্তার মাঝে একটা বাঁক চলে আসলো। দ্যাট মিনস রাস্তাটা বাঁকা হয়ে গেল। ওই মুহূর্তটাতে সে কিন্তু আর সোজাভাবে মোটরসাইকেল বা বাইকটা চালাতে পারছে না, তাকে একটু বেঁকে যেতে হচ্ছে উলম্বের সাপেক্ষে অথবা অনুভূমিকের সাপেক্ষে। তার মানে যখন আমরা রাস্তার মধ্যে এরকম গাড়ি চালাবো, তখন হুট করে যদি রাস্তাটা বেঁকে যায় বা রাস্তাটা যদি বৃত্তাকার থাকে, তখন আমরা ওই গাড়িটাকে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে বাঁকিয়ে ফেলি যাতে আমরা অ্যাক্সিডেন্ট না করি। তো এটা হচ্ছে আমাদের খুব সুন্দর একটা সিস্টেম। যখনই আমাদের রাস্তাটা সোজা থাকবে তখন আমাদের গাড়িটাকে বাঁকানোর দরকার নেই, বাট যখনই আমি একটা বাঁকা রাস্তা পাবো তখন আমাদেরকে এই জিনিসটা বাঁকাতে হয়, দ্যাট মিনস গাড়িটাকে বাঁকাতে হয়। একই রকম আরেকটা অ্যানিমেশন দেখতে পাচ্ছি, আমাদের এই রাস্তাটা হচ্ছে অনেকটা বৃত্তাকার রাস্তা। তো যখনই মোটরসাইকেলটা আসছে সে কিন্তু ভূমির সাথে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল করে আসছে। তো যখন আমরা সোজা রাস্তায় এই মোটরসাইকেলটাকে চালাবো, সে কিন্তু ভূমির সাপেক্ষে সরাসরি 90 ডিগ্রি কোণ করে থাকবে। বাট যখনই সেরকম বাঁকা একটা রাস্তা আসবে বা বৃত্তাকার কোন একটা রাস্তা আসবে, তখন ভূমির সাপেক্ষে এই 90 ডিগ্রি কোণটা কমে যাবে। তো এই যে রাস্তায় বাঁক নেওয়ার সময় বা বৃত্তাকার রাস্তা অতিক্রম করার সময় আমরা মোটরসাইকেল বা গাড়ি বা সাইকেল যেটাই বলি না কেন এটাকে বাঁকিয়ে ফেলেছি, এটার একটা নির্দিষ্ট কারণ আছে। তো সেটা নিয়ে আমরা এখন জানবো। তো আমাদের টপিকটা হচ্ছে গাড়ির বাঁক নেওয়া বা টার্নিং এ কার। দ্যাট মিনস তোমাকে যদি একটু দেখাই, একটা গাড়ি যদি এরকম বৃত্তাকার পথে ঘোরে, তখন প্রতি মুহূর্তে কিন্তু গাড়ির যে বেগ আছে বেগের দিকটা পরিবর্তন হয়, কেননা এটা হচ্ছে একটা ইউনিফর্ম সার্কুলার মোশন বা বলা যায় সম বৃত্তাকার পথে চলমান কোনো একটা গতি। তো যেহেতু আমাদের বেগের দিক প্রতি মুহূর্তে পরিবর্তন হচ্ছে, এটার জন্য কে দায়ী? অবশ্যই সেন্ট্রিফেটাল ফোর্স বা কেন্দ্রমুখী বল দায়ী, যেটা তোমরা অলরেডি জানো। এখন কেন্দ্রমুখী বলের বিপরীতে কিন্তু আরেকটা ছন্দবল কাজ করে, যেটাকে আমরা সিউডো ফোর্স বলে থাকি। এবং এই ছন্দবলটাকে আমরা এই প্রেম দিয়ে প্রকাশ করেছি, যেটাকে কেন্দ্র বিমুখী বল বা সেন্ট্রিফিউগাল ফোর্স বলে। তো যেহেতু আমাদের কেন্দ্র বরাবর কেন্দ্রমুখী ত্বরণ এবং কেন্দ্রমুখী বল কাজ করে, তাদের জন্য কেন্দ্র বিমুখী বল কাজ করে। এজন্য যখন কোনো একটা গাড়ি এরকমভাবে বাঁক নেওয়া শুরু করে, বা বলা যায় কোনো একটা রাস্তা যদি দেখাই, খেয়াল করে দেখো এখানে একটা ছোট্ট বৃত্তাকার পথ দেখানো হয়েছে, তো গাড়িটা ধরো বাঁক নেওয়া শুরু করেছে। তো যখনই গাড়িটা বাঁক নিবে বা বৃত্তাকার কোনো একটা রাস্তায় ঘুরবে, তখন ঠিক বাইরের দিকে একটা ছন্দবল বা সিউডো ফোর্স অনুভব হবে আমাদের মধ্যে, যদি আমরা গাড়ির মধ্যে বসে থাকি, এবং সেটাকে আমরা এপ্রেম বলি বা কেন্দ্রবিমুখী বল বলি। তো এখন এই যে গাড়িটা একটা নির্দিষ্ট বৃত্তাকার রাস্তায় বাঁক নিচ্ছে বা বৃত্তাকার পথে চলছে, সে কিন্তু হুট করে এই বৃত্তাকার পথ থেকে বাইরে সরে যেতে পারে, তাই না? যেহেতু দেখতে পাচ্ছি আমাদের প্রতি মুহূর্তে স্পর্শক বরাবর কিন্তু বেগের দিক কাজ করে। তো ধরো আমাদের এখানে এই যে সেন্ট্রিফেটাল ফোর্স বা কেন্দ্রমুখী বল আছে, এটা কাজ করলো না, তখন কি হবে? তখন সরাসরি এই স্পর্শক বরাবর গাড়িটা চলে যাবে। অথবা বলতে পারি এখানে আমাদের সরাসরি এই স্পর্শক বরাবর গাড়িটা কিন্তু বাইরের দিকে চলে যাবে। তো বাইরের দিকে যেহেতু স্পর্শক বরাবর চলে যাওয়ার একটা চান্স আছে, তাই সেই চান্সটাকে আমরা নষ্ট করে দিতে চাই, তা না হলে কিন্তু আমরা অ্যাক্সিডেন্ট করব, তাই না? তাহলে আমাদের এখন টার্গেট থাকবে কি, যাতে আমাদের গাড়িটা এই রাস্তার উপরই থাকে, রাস্তা থেকে যেন বের না হয়। আর রাস্তা থেকে বের না হওয়ার জন্য কি করতে হয়? অবশ্যই আমাদের এখানে সেন্ট্রি পেটাল ফোর্সটাকে নিয়ে কাজ করতে হয়, দ্যাট মিনস কেন্দ্রমুখী বল নিয়ে কাজ করতে হয়। কেননা কেন্দ্রমুখী বলের মেইন কাজটাই হচ্ছে গাড়িটাকে বৃত্তাকার পথে একটা সুষম বেগে চালানো। আবার এই কেন্দ্রমুখী বলটা ভিলেন হিসেবেও কাজ করতে পারে। দ্যাট মিনস যদি কেন্দ্রমুখী বলটা আমাদেরকে টানতে থাকে কেন্দ্রের দিকে, দ্যাট মিনস যাকে কেন্দ্র করে আমাদের গাড়িটা ঘুরছে, তখন কিন্তু বিপদ। তখন কিন্তু গাড়িটা আমাদের ঠিক কেন্দ্র বরাবর চলে আসবে, তখনও কিন্তু আমরা রাস্তা থেকে ডিটাচ হয়ে যাব বা সরে যাব। তাহলে আমাদের প্রথম কন্ডিশন হচ্ছে কি, আমরা স্পর্শক বরাবর বাইরের দিকেও চলে যেতে পারি, অথবা সরাসরি আমরা কেন্দ্রের দিকেও চলে যেতে পারি। দুটোই আমাদের জন্য বিপজ্জনক। তো এই দুটো বিপদকে আমরা মোকাবেলা করার জন্য যেটা করব সেটা হচ্ছে অবশ্যই কেন্দ্রমুখী বল অথবা কেন্দ্রবিমুখী বলের সমান করে একটা ঘর্ষণ বল কাজে লাগাবো গাড়ির চাকায়। তাহলে গাড়ির যে চাকাগুলো তুমি দেখতে পাচ্ছ, আমি একটু ছোট্ট করে এঁকে দিই। এই চাকাগুলোর সাথে রাস্তার মধ্যে অবশ্যই একটা বল কাজ করে, যেটাকে আমরা বলি ঘর্ষণ বল। এই ঘর্ষণ বলের মানটা আমি যদি কোনোভাবে কেন্দ্রমুখী বলের মান অথবা কেন্দ্রবিমুখী বলের মানের সমান করে ফেলি, তবেই আমাদের এখানে গাড়িটা কেন্দ্রের দিকেও যাবে না, অথবা আমাদের এখানে রাস্তা থেকে ডিটাচ হয়ে বাইরেও চলে যাবে না। তাহলে আমি তোমাদেরকে একটু দুইটা সম্ভাবনা দেখাই। ফার্স্ট সম্ভাবনা হচ্ছে গাড়িটা হয়তো আমাদের কেন্দ্রের দিকে চলে আসবে কেন্দ্রমুখী বলের জন্য, অথবা গাড়িটা একদম সমান পথ ধরে রাস্তার বাইরে চলে যাবে। এটা হচ্ছে আমাদের আরেকটা কন্ডিশন। অথবা আমি বলতে পারি গাড়িটা কিন্তু কেন্দ্রবিমুখী বলের জন্য একদম পেছনের দিকেও চলে যেতে পারে। তো সবগুলো সম্ভাবনাকে আমরা নষ্ট করে দিতে পারি একমাত্র ঘর্ষণ বল বা এফএসের মাধ্যমে। তাহলে আমি এখানে একটা কন্ডিশন লিখতে পারি যে যখনই আমাদের গাড়িটা বাঁক নেবে বা কোনো একটা বৃত্তাকার পথে চলবে, তখন আমাদের ওই গাড়ির চাকার মধ্যে যে ঘর্ষণ বলটা কাজ করবে রাস্তার সাথে, ওই ঘর্ষণ বলের মান অবশ্যই
আমাদের কেন্দ্রমুখী বল বা কেন্দ্রবিমুখী বলের সমান বা তার চেয়ে বড় হতে হবে। তো এটা হচ্ছে আমাদের এখানে মেইন কন্ডিশন। এই কন্ডিশন বাদে কিন্তু আমাদের গাড়িটা ছুটে চলে যাবে বা বৃত্তাকার পথে কিন্তু ঘুরবে না। তাহলে গাড়িটাকে আমাদের বৃত্তাকার পথে একটা নির্দিষ্ট পরিমাণ বেগে ঘোরানোর জন্য মেইন কন্ডিশন হচ্ছে এটা। তো আমরা চাইলে এই কন্ডিশনটাকে একটা স্টার সাইন দিয়ে রাখতে পারি। আমরা এখানে কোনো ভেক্টর নিয়ে কাজ করছি না, শুধুমাত্র মান নিয়ে কাজ করছি। তার মানে কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রবিমুখী বলের মান কি সেম, একই রকম, মানে সূত্র হিসেবে তারা কিন্তু একই রকম। তো দেখো আমাদের এখানে ঘর্ষণ বলটা কি? ঘর্ষণ বল হচ্ছে ম্যাক্সিমাম একটা ঘর্ষণ বল কাজ করবে গাড়ির চাকা এবং রাস্তার মাঝে। যে ঘর্ষণ বলটাকে আমরা কি বলি? সীমান্তিক ঘর্ষণ বল বলি। এবং এটার মান হচ্ছে মিউএস ইন্টু এন, যেখানে মিউএস হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক এবং ওর মান গ্রেটার দেন অর ইকুয়াল টু এম ভি স্কোয়ার ডিভাইড বাই আর হতে হবে, যেখানে ভি হচ্ছে কি গাড়িটার রৈখিক বেগ, আর হচ্ছে আমাদের এখানে ব্যাসার্ধ, দ্যাট মিনস বৃত্তাকার পথের ব্যাসার্ধ, আর এম তো হচ্ছে গাড়ির ভর, যেটা তোমরা অলরেডি জানো। তাহলে এই সম্পর্কটা যদি আমি একটু ইকুয়াল মানে সমাধান করি, তাহলে আমরা এখানে একটা নির্দিষ্ট বেগ পাবো বা ভি পাবো। তো দেখো আমরা এখানে কি পাচ্ছি? আমরা এখানে পাচ্ছি মিউএস ইন্টু এন। এন মানে হচ্ছে কি? এন মানে হচ্ছে সিম্পলি গাড়ির ওজন, কেননা এখানে এন হচ্ছে প্রতিক্রিয়া বল হিসেবে কাজ করবে, যেটা ভূমি থেকে গাড়ির উপরের দিকে কাজ করে এবং এটার মান সবসময় এম জি হিসেবে কাজ করে। আর এখানে আমরা লিখতে পারি এম ভি স্কোয়ার ডিভাইড বাই আর। এ পাশ থেকে এম, এ পাশ থেকে এমটা কাটা যাবে। তো আমরা এখানে আলটিমেটলি পাবো মিউএস ইন্টু জি, তারপরে ওর সাথে আমি যদি আর গুণ করি সেটা পাবো, আর এটা গ্রেটার দেন অর ইকুয়াল টু ভি স্কোয়ার হবে। তাহলে আমরা আলটিমেটলি বলতে পারি আমাদের এখানে ভি এর যে মানটা এটা স্মলার দেন অর ইকুয়াল রুট ওভার মানে হচ্ছে উভয় পক্ষে আমি বর্গমূল করবো, তো এখানে পাবো মিউএস ইন্টু জি ইন্টু আর। তাহলে আমরা যদি গাড়িটাকে ভি পরিমাণ একটা নির্দিষ্ট রৈখিক বেগে চালাই এবং এই রৈখিক বেগের মান যদি রুট ওভার মিউএস ইন্টু জি ইন্টু আর এটার চেয়ে কম বা এটা সমান যদি হয়, তাহলে আমি বলতে পারি আমাদের এই গাড়িটা বাঁক নেওয়ার সময় রাস্তার মাঝখানেও চলে আসবে না, দ্যাট মিনস এই কেন্দ্রের মধ্যেও চলে আসবে না, আবার রাস্তা থেকে সে বেরিয়েও যাবে না, একদম বৃত্তাকার পথে সুন্দরভাবে রাস্তাটাকে ফলো করে ঘুরতে থাকবে। এবং বিষয়টাকে আমি যদি আরেকটু অন্যভাবে বলি, যে তুমি ধরে নাও তোমার ভি এর মানটা বড় হয়ে গেল কাচ্ছে রুট ওভার মিউএস ইন্টু জি ইন্টু আর এর চেয়ে বড় হয়ে গেল, তখনই হচ্ছে আমাদের গাড়িটা রাস্তা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, দ্যাট মিনস গাড়িটা ঠিক এই বরাবর চলে যাবে বা সরাসরি সে রাস্তাটাকে আর ফলো করবে না। তাহলে যখন তোমরা রাস্তাঘাটে গাড়ি চালাবে এবং যেই মুহূর্তটাতে তুমি গাড়িটাকে বাঁক নেওয়াবে, দ্যাট মিনস একটা বৃত্তাকার পথ অতিক্রম করবে রাস্তার, তখন তোমার বেগের মানটা অবশ্যই এই নির্দিষ্ট রেঞ্জের হতে হবে। তার মানে ভি এর মানটা এতটুকু জিনিসের সমান বা তার চেয়ে ছোটো হতে হবে। যদি ওর চেয়ে বড়ো হয়ে যায় তাহলে তুমি সেই গাড়িটাকে আর নিয়ন্ত্রণ করতে পারবে না, রাস্তা থেকে সেই গাড়িটা ছিটকে পড়ে যাবে। আবার খেয়াল করো, যখন তোমরা এরকম গাড়িটাকে বাঁক নিচ্ছ, তোমাকে কিন্তু একটা নির্দিষ্ট বলে ঠেলবে গাড়ির দরজার দিকে, বা বলা যায় তুমি যখন গাড়ির ভিতরে বসে থাকবে, ধরো তুমি এই গাড়িটার ভিতরে বসে আছো, তো তুমি যখন এরকম বাঁক নেবে তোমাকে কিন্তু এই যে কেন্দ্র বিমুখী বলটা আছে এটা ঠেলা শুরু করবে গাড়ির দরজার দিকে বা গাড়ির যে সারফেসটা আছে। আমি এই দিকটা সারফেসটা তোমাকে দেখাচ্ছি, আমি একটু কালার করে দিই হাইলাইটার দিয়ে, দেখো আমি এই সারফেসটা তোমাদেরকে দেখাচ্ছি। তো গাড়ির এই সারফেসের মধ্যে তোমরা একটা ধাক্কা খাবে এবং এই ধাক্কাটা খাওয়ার মেইন রিজনটা হচ্ছে এই ছন্দ বল বা কেন্দ্রবিমুখী বল। তার মানে কেন্দ্রবিমুখী বল কখনোই আসল বল না, এটা একটা ছন্দ বল বা সিওডো ফোর্স, এবং এই বলের জন্য তোমরা গাড়ির ভিতরে থাকা অবস্থায় বাঁক নেওয়ার সময় একটা ধাক্কা খাবে এবং এই ধাক্কাটা খাবে ঠিক কেন্দ্রের বিপরীত দিকে। খেয়াল করে দেখো, আমাদের কেন্দ্র যদি হয় এখানে সি, তাহলে কেন্দ্রের বিপরীত দিকে কিন্তু আমরা গাড়ির দেয়াল দেখতে পাচ্ছি হলুদ কালারের। তাহলে এই হলুদ কালারের দেয়ালের মধ্যে তোমরা ধাক্কা খাবে শুধুমাত্র বাঁক নেওয়ার সময়, অন্য কোনো সময় কিন্তু ধাক্কা খাবে না। আবার আমরা যে সম্পর্কটা বের করলাম, তো এই সম্পর্কের মধ্যে আমি দেখতে পাচ্ছি জি এর যে মানটা আছে এটাকে কিন্তু কনস্ট্যান্ট ধরা যায়। তার মানে ভি এর যে মানটা এটা কার সমানুপাতিক? এটা হচ্ছে রুট ওভার মিউএস, এটা সমানুপাতিক, অথবা বলতে পারি ভি এর মানটা হচ্ছে রুট ওভার আর এর সমানুপাতিক। তার মানে আমরা ব্যাসার্ধ যদি বাড়াই, কথার কথা আমরা এমন একটা রাস্তা চলছি, সে রাস্তাটা হচ্ছে বৃত্তাকার রাস্তা এবং তার ব্যাসার্ধ অনেক বেশি, তো ব্যাসার্ধ যদি আমি বাড়িয়ে ফেলি তাহলে অবশ্যই আমরা ইচ্ছা করে গাড়ির বেগটাও বাড়াতে পারবো। অথবা ধরো আমাদের এই গাড়ির চাকার সাথে রাস্তার যে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক আছে তার মানটা আমি বাড়িয়ে ফেললাম, সেটাও যদি বাড়াই তাহলে আমি বলতে পারি আমাদের বেগটাও তখন আমরা বাড়াতে পারবো। তো যখন আমরা একটা বিশাল রাস্তায় গাড়ি চালাবো বা অনেক বড় বলতে হচ্ছে বিশাল একটা ব্যাসার্ধযুক্ত বৃত্তাকার রাস্তা যখন গাড়ি চালাবো, তখন চাইলে আমরা অনেক বেশি পরিমাণ বেগ নিয়ে চালাতে পারবো। বাট আমরা যখন একটা ছোট বা কম পরিমাণ ব্যাসার্ধযুক্ত বৃত্তাকার পথে গাড়ি চালাবো, তখন কিন্তু অতটা স্পিড নিয়ে আমরা চালাতে পারবো না। তো এখন গাড়ির জন্য খুব ভালো একটা সুবিধা হচ্ছে কি,
ওর একই সাইডে দুইটা করে চাকা থাকে, দ্যাট মিনস সামনে দুইটা চাকা পেছনে দুইটা চাকা। তো ওই দুটো চাকাকে যখন একটু ঘোরানো হয় তখন একসাথে কিন্তু এই বৃত্তাকার পথটা সে অতিক্রম করতে পারে, কোনো সমস্যা হয় না। এবং তাকে একটা মিনিমাম বেগ রাখতে হয়, সেটা হচ্ছে ভি পরিমাণ বেগ। বাট আমি যদি একটা সাইকেলের কথা বলি, যেখানে সামনে একটা চাকা থাকে পেছনে একটা চাকা থাকে, তখন সাইকেলের ক্ষেত্রে কিন্তু এই কন্ডিশনটা আর কাজ করে না। তখন সাইকেলটা যদি কোনো একটা বৃত্তাকার পথকে বাঁক নিতে চায় বা বৃত্তাকার পথ ধরে চলতে চায়, তখন তাকে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে বাঁকতে হয়, মানে বেঁকে যেতে হয়। এবং সেই কাহিনীটা হচ্ছে কি সাইকেলের বেঁকে যাওয়া। তাহলে দেখো আমাদের এখানে একটা বৃত্তাকার পথ আছে এবং বৃত্তাকার পথের ধরো ব্যাসার্ধ হচ্ছে আর, এবং আমাদের সাইকেলটা যখন বৃত্তাকার পথে চলছে, এই যে এটা হচ্ছে আমাদের সেই সাইকেল, সে কিন্তু একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে বেঁকে যাবে ভূমির সাপেক্ষে অথবা অভিলম্বের সাপেক্ষে। আমি ধরে নিলাম অভিলম্ব মানে হচ্ছে লম্ব, এই লম্বের সাপেক্ষে সে থিটা পরিমাণ কোণে বেঁকে গেল। তো সাইকেলটা যখন এই কোণে বাঁকবে, এই বেঁকে যাওয়ার জন্যই কিন্তু সে সুন্দরভাবে এই বৃত্তাকার পথটা অতিক্রম করতে পারবে একটা নির্দিষ্ট কৌণিক গতি নিয়ে। তুমি ধরে নাও ওমেগা পরিমাণ কৌণিক গতি। তো এখানে গাড়ির মতো কিন্তু সাইকেলের কোনো সুবিধা নেই, যেহেতু তার একটা একটা করে চাকা সামনে পেছনে, তাই তাকে অবশ্যই একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে বাঁকতে হবে। সে যদি বেঁকে না যায় তাহলে সে কিন্তু সোজা একটা সরল পথে চলা শুরু করবে, আর সরল পথে চলা শুরু করলে সে কিন্তু আর বৃত্তাকার পথ অতিক্রম করতে পারবে না। তাই মনে রাখবে সাইকেলকে অবশ্যই বেঁকে যেতে হবে নির্দিষ্ট একটা অ্যাঙ্গেল বা থিতাতে, এবং এই বেঁকে যাওয়ার জন্যই সে হচ্ছে বৃত্তাকার পথ অতিক্রম করতে পারবে। তো এখন দেখো সাইকেলের যে চাকাটা রয়েছে আমাদের এই বিন্দুটাতে ও বিন্দু, সেটা বরাবর ভূমির দিকে কিন্তু সাইকেলের ওজন এমজি কাজ করবে। এমজি মানে হচ্ছে সাইকেলের ওজন, এম হচ্ছে ধরো সাইকেলের ভর। এবং একই সাথে আমাদের এই যে সাইকেলটা যে বেঁকে আছে একটা নির্দিষ্ট কোণ থিতাতে, তার মানে ভূমির সাপেক্ষে সে কিন্তু 90 - থিতা পরিমাণ কোণে বেঁকে থাকবে, তাই না? তো এটা লেখার দরকার নেই, যেহেতু উপরের দিকে তুমি দেখতে পাচ্ছ থিতা কোণে সে বেঁকে আছে। তো এখন সাইকেলটা যেহেতু বাঁকা অবস্থায় আছে, তাহলে সাইকেলের পৃষ্ঠ বরাবর ঠিক উপরের দিকে ভূমি একটা বল প্রয়োগ করবে সাইকেলের উপর, যেটাকে আমরা প্রতিক্রিয়া বল বা আর বলতে পারি। তোমরা এটাকে আর এর বদলে এনও লিখতে পারো, কোনো সমস্যা নেই। তার মানে গাড়ির ক্ষেত্রে যেহেতু আমাদের এন বলটা সরাসরি ভূমি বরাবর লম্বভাবে কাজ করেছে, এখানে কিন্তু সেটা কাজ করবে না। যেহেতু সাইকেলটা বেঁকে গেছে, তার বেঁকে যাওয়া সারফেসটার সাথে ভূমির সারফেসটা এরকম একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে প্রতিক্রিয়া বল কাজ করাবে। তার মানে এমজি বা সাইকেলের ওজন যেদিকে কাজ করবে, আর বা প্রতিক্রিয়া বল সেদিকে কাজ করবে না, তার থেকে থিতা পরিমাণ কোণ বিপরীতে কাজ করবে বা থিতা পরিমাণ কোণে কাজ করবে। তার মানে আমি বলতে পারি উলম্ব বরাবর এটাকে যদি তুমি ওয়াই অ্যাক্সিস ধরো আর এটাকে যদি তুমি এক্স অ্যাক্সিস ধরো, তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর আমি দেখতে পাচ্ছি প্রতিক্রিয়া বলের একটা উপাংশ হচ্ছে আর কস থিতা, এবং এক্স অ্যাক্সিস বরাবর প্রতিক্রিয়া বলের একটা উপাংশ হচ্ছে আর সাইন থিতা। তাহলে এই দুটো উপাংশ আমরা পেয়ে গেলাম। এবং একই সাথে সাইকেলটা যেহেতু একটা বৃত্তাকার পথকে কেন্দ্র করে ঘুরছে, ধরো এটা হচ্ছে আমাদের সেই বৃত্তাকার পথের কেন্দ্র, এই হচ্ছে আমাদের কেন্দ্র সি। তার মানে কেন্দ্র বরাবর তাকে একটা নির্দিষ্ট বলে টানবে, এবং এই বলটা হচ্ছে আমাদের কেন্দ্রমুখী বল, এবং এটাকে আমরা এফসি দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে দেখো তো আমাদের এই বরাবর একটা বল কাজ করবে, সেটা হচ্ছে এফসি পরিমাণ বল, এবং এই বলের ঠিক পেছনের দিকে আরেকটা বল কাজ করবে, যেটাকে আমরা জানি এফ প্রাইম বা কেন্দ্রবিমুখী বল। তাহলে এই যে কেন্দ্রবিমুখী বলটা দেখতে পাচ্ছি এবং কেন্দ্রমুখী বল দেখতে পাচ্ছি, দুটোর মানে হচ্ছে কি এম বি স্কোয়ার ডিভাইড বাই আর, যেটা আমরা অলরেডি জানো। আবার দেখতে পাচ্ছি আমাদের এখানে আর যেহেতু একটা প্রতিক্রিয়া বল, এই বলের দুটো উপাংশ আছে, এবং দুটো উপাংশের মধ্যে একটা উপাংশ কিন্তু সরাসরি কেন্দ্র বরাবর কাজ করে। তাহলে দেখো তো কেন্দ্র বরাবর যে আর সাইন থিটারা কাজ করছে, এটার মান যা হবে কেন্দ্রবিমুখী বল বা এফ প্রাইমের মান কি তাই হবে, যেহেতু তারা একে অপরের বিপরীতে কাজ করছে, এবং এরা দুজন একসাথে সাইকেলের চাকার উপর বা সাইকেলের উপর কাজ করে সাইকেলটাকে ঠিক এই পথ বরাবর গতিশীল রেখেছে। তার মানে সাইকেলটা কিন্তু কেন্দ্রের দিকেও যাচ্ছে না, আবার রাস্তাটাকে ছেড়ে বাইরের দিকেও যাচ্ছে না। তো আমি বলতে পারি আর সাইন থিটা বল এবং এম ভি স্কোয়ার ডিভাইড বাই আর, এই কেন্দ্রবিমুখী বল একত্রে সাইকেলের উপর কাজ করে এবং সাইকেলটাকে এরকম একটা বৃত্তাকার পথে সুন্দরভাবে গতিশীল রাখে বা সাম্যাবস্থায় রাখে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি আর সাইন থিটা যেটা, সেটা হচ্ছে প্রতিক্রিয়া বলের একটা উপাংশ, এবং এম ভি স্কোয়ার ডিভাইড বাই আর যেটা, সেটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল বা সেন্ট্রিফিউগাল ফোর্স। এরা দুজন অবশ্যই সমান থাকবে যখন সাইকেলটা নির্দিষ্ট কোণে বাঁক নেবে। এবং তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে এমজি বা সাইকেলের যে ওজন, সেটা বরাবর কাজ করে আমাদের প্রতিক্রিয়া বলের একটা উপাংশ, সেটা হচ্ছে আর কস থিটা। তার মানে আর কস থিটা ওয়াই অক্ষ বরাবর কাজ করে, যেটা হচ্ছে পজিটিভ ওয়াই অক্ষ বরাবর, এবং এমজি বা এই সাইকেলের ওজনটা আমাদের নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে কাজ করে, এবং দুজনের মান কি সমান হবে। তার মানে বলতে পারি আর কস থিটা মানে যা, সাইকেলের ওজন বা এমজি মানে কি তা। তো এই দুটো কন্ডিশন কখন কাজ করবে, যখন সাইকেলটা অভিলম্বের সাথে থিতা কোণে বাঁক নিয়ে কোনো একটা বৃত্তাকার পথকে অতিক্রম করবে তখন। তো আমাদের এখানে টার্গেট হচ্ছে থিতার মানটা বের করা। তাহলে আমি বুঝতে পারবো যে একটা নির্দিষ্ট পথে যাওয়ার সময় কতটুকু কোণে আমাকে সাইকেলটা বাঁকাতে হবে। তুমি করতে পারো কি এই দুটো ইকুয়েশন ভাগ করে দিতে পারো। তাহলে আমরা আর সাইন থিতাকে ভাগ করে দিতে পারি আর কস থিতা দিয়ে,
এবং আমরা যদি এই প্রান্তটা ভাগ করি অপর প্রান্ত কি ভাগ করতে পারবো। ইকুয়েশনের সিস্টেম হচ্ছে কি এটা। তাহলে অপর প্রান্তে আমরা কি পাবো, আমরা পাবো হচ্ছে mv² ডিভাইড বাই r, আর নিচে পাবো শুধুমাত্র mg। এই যদি হয় ঘটনা, তাহলে আমি দেখতে পাচ্ছি আর আর উপরে নিচে কাটা যায়, সাইন থিটা বাই কস থিটা থাকে, সেটাকে আমরা টেন থিটা হিসেবে লিখতে পারি। আর এখানে দেখো আমাদের উপরে নিচে থাকা এম এবং এম কাটা যায়, তো আমাদের উপরে থাকছে হচ্ছে v², নিচে থাকছে শুধুমাত্র r ইন্টু জি। তো আলটিমেটলি আমরা এখানে থিটার যে মানটা পাবো সেটা হচ্ছে ট্যান ইনভার্স, এবং উপরে থাকবে হচ্ছে v², নিচে থাকবে r ইন্টু জি। তো এই যদি হয় আমাদের কাহিনী, এটাই হচ্ছে কি আমাদের সাইকেলের বেঁকে যাওয়া কোণের পরিমাণ। এবং আমরা যদি বৃত্তাকার পথে চলার সময় সাইকেলটাকে অভিলম্বের সাপেক্ষে এতটুকু কোণে বাঁকিয়ে ফেলি, তাহলে আমরা খুব সুন্দরভাবে এই বৃত্তাকার পথটাকে অতিক্রম করতে পারবো। এখন তোমাদের অনেকের কনফিউশন থাকে এখানে থিতার আসলে কত। থিতা জিনিসটা কিন্তু সরাসরি অভিলম্বের সাপেক্ষে, আমি একটু মার্ক করে দিচ্ছি, এটা কিন্তু ভূমির সাপেক্ষে না। ভূমির সাপেক্ষে এটা হচ্ছে অন্য কোণ। ভূমির সাপেক্ষে তুমি যদি বের করতে চাও, ধরো এটা হচ্ছে ফাই পরিমাণ কোণ, ভূমির সাপেক্ষে আমি বাঁকালাম। তাহলে ভূমির সাপেক্ষে যদি আমি ফাইকে বের করি, ফাইয়ের মানটা কত হবে, অবশ্যই এটার মান হবে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিতা। তার মানে তোমরা এই হিসাব করে ফাইয়ের মানটা বের করতে পারো। বাট এখানে ফাইয়ের মানটা কিন্তু কখনোই টেন ইনভার্স v² ডিভাইড বাই r জি হবে না, এটা শুধুমাত্র অভিলম্ব বা উলম্বের সাথে তৈরি করা কোণের মান হবে। তো এখন তোমরা ঘর্ষণ যে ক্লাসটা ছিল, আমরা ঘর্ষণে কিন্তু একটা জিনিস পড়েছিলাম, সেটা হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক বা মিউ, এটার কিন্তু একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে কি সিম্পলি ট্যান থিতা, তাই না? যেখানে থিতা ছিল কি উলম্বের সাথে যে পরিমাণ কোণ করে থাকে আমাদের বস্তুটা। তো তাই যদি হয়ে থাকে, দেখো আমরা কিন্তু জানি যে মিউ যদি হয় আমাদের ঘর্ষণ গুণাঙ্ক এবং সেটার মান যদি ট্যান থিতা হয়, তাহলে আমরা চাইলে এই ইকুয়েশনের মধ্যে কিন্তু এটাকে মিউ হিসেবে লিখতে পারি। তার মানে v² ডিভাইড বাই r জি ইজ ইকুয়াল টু মিউ। তাহলে মিউ হচ্ছে আমাদের সেই ঘর্ষণ গুণাঙ্ক যেটা আমাদের এই সাইকেলের চাকা এবং রাস্তার মধ্যে কাজ করবে। তাহলে অবশ্যই সাইকেলের চাকা আর রাস্তার মধ্যে একটা ঘর্ষণ বল কাজ করে, সেই ঘর্ষণ বলের জন্য মিউ কাজ করবে বা ঘর্ষণ গুণাঙ্ক কাজ করবে। এখন আরেকটা বিষয় হচ্ছে কি, মিউর যে মানটা, এটা কিন্তু কখনো ম্যাক্সিমাম মানের মধ্যে যেতে পারে না, সেটা হচ্ছে 1 কিন্তু হতে পারে না। যদি মিউর মানটা 1 হয়, এর মানে হচ্ছে তুমি কিন্তু সাইকেলটাকে আর রাস্তায় চালাতে পারবে না। তাহলে বিষয়টা হচ্ছে এরকম যে তুমি যদি কখনো মিউর মানটা 1 করে ফেলো, তখন আমাদের ট্যান থিতার মান হয়ে যাবে কি 1। তার মানে থিতার মান তখন কত হবে, আমি একটু সুন্দর করে লিখি। ধরো মিউর মান যেহেতু 1 মানে কি আমাদের এখানে ট্যান থিতার মান, তাহলে আমরা স্পেসিফিকভাবে বলতে পারি ট্যান 45 ডিগ্রির মান যা, সেটাই কিন্তু 1 হিসেবে কাজ করে। তাহলে আলটিমেটলি আমি বলতে পারি যে আমাদের এখানে থিতার মানটা তখন হয়ে যাবে 45 ডিগ্রি। তাহলে যদি আমরা এই সাইকেলটাকে 45 ডিগ্রি কোণে বাঁকিয়ে ফেলি উলম্বের সাপেক্ষে, তখনই আমাদের রাস্তার সাপেক্ষে সাইকেলের যেই টায়ারটা আছে সেটার ঘর্ষণ গুণাঙ্ক হয়ে যাবে 1। আর ঘর্ষণ গুণাঙ্ক যদি 1 হয়, তাহলে কিন্তু সাইকেলটা চলবে না, সেটা পিছলে পড়ে যাবে। তাহলে আমাদের এখানে একটা সুন্দর কন্ডিশন মনে রাখতে হবে, সেটা হচ্ছে যদি তুমি কখনো উলম্বের সাপেক্ষে বা ওয়াই অক্ষের সাপেক্ষে 45 ডিগ্রির কাছাকাছি বা 45 ডিগ্রির চেয়ে বেশি পরিমাণ কোণে সাইকেলটাকে বাঁকিয়ে ফেলো, তখন সাইকেলটা রাস্তার মধ্যে চলতে পারবে না, সেটা পিছলে পড়ে যাবে। তো এখানে সাইকেলের জন্য বেঁকে যাওয়াটা যত সহজ, কোনো একটা গাড়ি বা ট্রেনের জন্য বেঁকে যাওয়াটা কিন্তু ততটা সহজ না। কেননা তোমরা কিন্তু দেখেছো অলরেডি, গাড়ি কিংবা ট্রেন যেটাই বলি না কেন, সেখানে কিন্তু একটা নির্দিষ্ট প্রশস্ততা থাকে ওই যানবাহনের। কিন্তু সাইকেলের মধ্যে যেহেতু এই নির্দিষ্ট প্রশস্ততাটা নেই, তাই আমরা খুব সহজেই সাইকেলটাকে বাঁকিয়ে ফেলতে পারি। তো এখন হুট করে যদি কোনো একটা গাড়ি বা কোনো একটা ট্রেন বাঁক নিতে চায় কোনো একটা বৃত্তাকার পথে, তখন কিন্তু ডেফিনেটলি সেখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটবে, কেননা তার কোনো ক্ষমতা নেই বেঁকে যাওয়ার জন্য। তো সেক্ষেত্রে যেটা করা হয় সেটা হলো রাস্তাটাকে একটু ভিন্নভাবে তৈরি করা হয়, এবং রাস্তাটাকে যখন ভিন্নভাবে তৈরি করা হয় সেটাকেই বলা হয় রাস্তার ব্যাংকিং বা ব্যাংকিং অফ রোড। তাহলে আমাদের এই টপিকটা হচ্ছে আমরা এমনভাবে রাস্তাটাকে তৈরি করব যাতে কেন্দ্রের দিকে থাকা রাস্তার অংশটা ঢালু থাকে এবং প্রান্তের দিকে থাকা রাস্তার অংশটা একটু উচ্চতা সম্পন্ন থাকে। যেমন তুমি যদি এই রাস্তার দিকে একটু তাকাও, খেয়াল করে দেখো, আমাদের এখানে একটা গাড়ি দেখতে পাচ্ছ, গাড়ির মধ্যে 4টা চাকা আছে, এবং গাড়িটার প্রথম যে চাকাটা সেটা হচ্ছে কেন্দ্রের দিকে, দ্যাট মিন্স রাস্তাটার কেন্দ্র বরাবর ও বিন্দুতে হচ্ছে একটা চাকা রয়েছে। আবার আরেকটা চাকা হচ্ছে রাস্তার প্রান্তের দিকে, যেটা হচ্ছে এই বিন্দু। তো এই বিন্দুটাকে আমি কি করেছি, একটা নির্দিষ্ট উচ্চতা দিয়েছি। তার মানে আমরা রাস্তাটাকে এমনভাবে তৈরি করেছি যাতে কেন্দ্রের দিকে থাকা বা গাড়ির এক সাইডে থাকা, যেদিকে সে বেঁকে যাচ্ছে ওই সাইডে থাকা রাস্তাটাকে আমরা ঢালু রেখেছি, দ্যাট মিন্স ও বিন্দুটা হচ্ছে ঢালু, এবং এই বিন্দুটাকে আমরা নির্দিষ্ট একটা উচ্চতা বসিয়েছি। তো এভাবে যখন রাস্তাটা তৈরি করা হয়,
তখন গাড়িকে আর নিজে নিজে বেঁকে যেতে হয় না, রাস্তাটা এই গাড়িটাকে বাঁকিয়ে দেয়। এবং তুমি দেখতে পাচ্ছ গাড়িটা ধরে নাও এখানে কোনো একটা বিন্দু আছে, ধরা যাক পি বিন্দু, এই পি বিন্দুকে কেন্দ্র করে ঘুরছে। তার মানে পি বিন্দুটা হচ্ছে বৃত্তাকার রাস্তার একটা কেন্দ্র। তো আমি পি বিন্দুটাকে এখানে না দেখিয়ে আমি মোটামুটি এরকম একটা জায়গায় দেখালাম। তার মানে গাড়িটাকে পি বিন্দুর সাপেক্ষে অবশ্যই একটা নির্দিষ্ট কোণে বাঁকতে হবে। এবং এই বেঁকে যাওয়াটা যেহেতু গাড়ির পক্ষে সম্ভব না, তাই আমরা করি কি, রাস্তার একদম প্রান্তের যে দিকটা আছে সেটাকে একটা নির্দিষ্ট উচ্চতা দেই, এবং রাস্তার যেই কেন্দ্রের দিকের দিকটা আছে, দ্যাট মিনস ও বিন্দুটা, এটাকে আমরা ঢালু করে রাখি। এখন তুমি দেখো আমাদের এখানে এই যে রাস্তাটার যে অনুভূমিক প্রান্তটা আছে, দ্যাট মিনস এক্স অক্ষ বরাবর, পজিটিভ এক্স অক্ষ বরাবর যে অনুভূমিক দিকটা দেখতে পাচ্ছি, ওর সাপেক্ষে কিন্তু আমরা রাস্তার প্রান্তটাকে থিতা পরিমাণ কোণে উচ্চতা তৈরি করেছি। এবং এই থিতা পরিমাণ কোণ কিন্তু খুবই কম, দ্যাট মিনস এই থিতার মানটা অনেক অনেক কম, এটা একদমই কম থাকে। এবং থিতা যেহেতু কম আছে আমাদের, আমরা চাইলে কিন্তু এখানে থিতার মানটা বের করতে পারি। আমরা ধরে নিলাম যে আমাদের এখানে প্রান্ত বিন্দুতে যে উচ্চতাটা সেটা হচ্ছে এইচ পরিমাণ উচ্চতা, এবং আমরা এটাও ধরে নিলাম ও থেকে শুরু করে এই বিন্দু, দ্যাট মিনস রাস্তার যে প্রশস্ততাটা আছে বা হোয়াইট আছে সেটা হচ্ছে ডি পরিমাণ। তাহলে রাস্তার প্রশস্ততা যদি ডি হয়, এটা কিন্তু একটা অতিভুজ হিসেবে কাজ করবে, এবং উচ্চতা এইচ এটা সাধারণত কোনো একটা ত্রিভুজের উচ্চতা হিসেবে কাজ করবে। এবং ও থেকে শুরু করে একদম এটুকু পর্যন্ত এটা কিন্তু একটা ভূমি হিসেবে কাজ করবে। তার মানে এখানে রাস্তার যেই স্ট্রাকচারটা, এটা টোটালি একটা সমকোণী ত্রিভুজের মতো কাজ করে। তাই যদি হয়ে থাকে তাহলে সমকোণী ত্রিভুজ অনুসারে আমরা কিন্তু থিতার মানটা বের করতে পারি সাইন ইউজ করে। তাহলে সাইন থিতা মানে হচ্ছে কি, লম্ব ডিভাইড বাই অতিভুজ। তো এখন তুমি যদি লম্ব ডিভাইড বাই অতিভুজটা নিতে চাও, লম্বকে আমরা কি ধরেছিলাম, উচ্চতা ধরেছিলাম এই বিন্দুর। তাহলে রাস্তার ভূমি থেকে বা অনুভূমিকের সাপেক্ষে এই বিন্দুর উচ্চতা হচ্ছে এইচ। তারপরে আমরা অতিভুজ যেটাকে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রাস্তার ব্যাসার্ধ। ব্যাসার্ধ মানে হচ্ছে রাস্তার যেই প্রশস্ততা আছে সেটা, বা ওয়াইড যেটা আছে সেটার মান হচ্ছে কত, ডি ছিল। তো এই যদি হয় আমাদের কাহিনী, তাহলে এটা হচ্ছে আমাদের সাইন থিটার মান। এখন এখানে আরেকটা বিষয় তোমরা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে আমরা কিন্তু অলরেডি ট্যান থিটার মানটাও বের করেছিলাম, তাই না? তুমি যদি সাইকেলের কনসেপ্টটা দেখো আগের স্লাইডে, তাহলে ট্যান থিটার মান ছিল কত, ভি স্কোয়ার ডিভাইড বাই আর জি। তাহলে সেম কনসেপ্টটা আমি এখানে কিন্তু খাটাতে পারি। যেহেতু এখানে সাইকেল এবং গাড়ি দুটোই কি একই রকম কাজ করে, তার মানে ভি স্কোয়ার ডিভাইড বাই আর জি, এটা হবে আমাদের ট্যান থিটার মান। এখন আরেকটি বিষয় আমি কিন্তু তোমাদেরকে বলেছি, থিতার মানটা অনেক অনেক ছোট। থিতা যদি অনেক অনেক ছোট হয়, দ্যাট মিনস এটা যদি ভেরি স্মল হয়, তখন আমরা কিন্তু সাইন থিতা এবং ট্যান থিতাকে সমান ধরতে পারি। এটা তোমরা ত্রিকোণমিতি অনুসারে জানো। তার মানে ট্যান থিতা এবং সাইন থিতার মান প্রায় সমান হয় যখন আমাদের থিতার মান বা কোণের মানটা অনেক অনেক ছোট হয়। তো এই যদি কনসেপ্ট হয়, তাহলে আমাদের 1 আর 2 নম্বর ইকুয়েশন দুটো কি সমান। তো আমরা এই দুটো ইকুয়েশনকে যদি সমান করি, তাহলে আমি দেখতে পাচ্ছি এইচ ডিভাইড বাই ডি, এটার মান যা হবে ভি স্কোয়ার ডিভাইড বাই আর জি, এটার মানও কি তাই হবে। তাহলে এই কন্ডিশনটা কখন খাটে, যখন আমরা রাস্তা একটা ব্যাংকিং তৈরি করি। এবং এই রাস্তার ব্যাংকিংটা তৈরি করার মাধ্যমে আমরা এখানে দেখতে পাচ্ছি কতটুকু পরিমাণ উচ্চতা আমাদের রাখতে হবে রাস্তার প্রান্তটাকে, সেটা। দ্যাট মিনস আমি যদি এখানে এইচের মানটা বের করতে চাই, এইচের মানটা কী বসাতে পারি, আমরা ডিটাকে উপরে নিয়ে যেতে পারি, ডি ইন্টু ভি স্কোয়ার ডিভাইড বাই আর ইন্টু জি। তাহলে একটা বিষয় খেয়াল করে দেখো, আমাদের এখানে এই বিন্দুটা হচ্ছে কি রাস্তার প্রান্ত বিন্দু, ও বিন্দুটা হচ্ছে কেন্দ্রের দিকে থাকা, মানে যাকে কেন্দ্র করে আমাদের এই গাড়িটা ঘুরছে সে কেন্দ্রের দিকে থাকা রাস্তার একটা অংশ। ও বিন্দুটা সরাসরি এক্স অক্ষ বরাবর বা অনুভূমিকের সাপেক্ষে আছে, বাট এই বিন্দুটা এইচ পরিমাণ উচ্চতায় রয়েছে। তাহলে এই যে এইচ পরিমাণ উচ্চতা, এটার মান কত হবে, ডি ভি স্কোয়ার ডিভাইড বাই আর জি পরিমাণের হবে। তো এখান থেকে তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ একটা জিনিস, যে এইচ সমানুপাতিক কি ভি স্কোয়ার। তাহলে এইচ হচ্ছে আমাদের এখানে রাস্তার ব্যাংকিংয়ের একটা উচ্চতা, যেটা সরাসরি গাড়ির বেগের বর্গের সমানুপাতিক। এর মানে হচ্ছে তুমি যদি গাড়ির বেগটাকে 2 গুণ করো, তাহলে তোমার উচ্চতাটা বানাতে হবে 4 গুণ, দ্যাট মিনস 2 দুগুণে কত, 4। আবার তুমি যদি গাড়ির বেগটা 3 গুণ করো, তাহলে তোমাকে উচ্চতা দিতে হবে 9 গুণ। তাহলে খুব সহজ বিষয় হচ্ছে, তুমি যখন গাড়ির বেগ বা ভি যেটাকে বলি, সেটার মানটা যদি বাড়াতে চাও, তাহলে তুমি রাস্তায় অ্যাক্সিডেন্ট করবে না। কখন করবে না, যখন তোমার রাস্তার এই ব্যাংকিংয়ের উচ্চতা তার সাপেক্ষে বর্গ আকারে বাড়বে। তার মানে আমি খুব সহজ কথায় বলি, যে কথার কথা, একদম সিরিয়াসলি নিও না এটা, জাস্ট কথার কথা ধরো যে তোমার 1 মিটার পার সেকেন্ড বেগে গাড়িটা সুন্দরভাবে রাস্তায় পার হচ্ছে, ভালো কথা। এখন তুমি করছো কি, যে গাড়ির বেগটা 2 মিটার পার সেকেন্ড বাড়িয়ে দিলে, তো খুব সুন্দর। তো গাড়ির বেগ যখন 2 মিটার স্কোয়ার বাড়িয়ে দিলে, তখন তুমি দেখতে পেলে তোমার এই ব্যাংকিংয়ের উচ্চতাটা 2 স্কোয়ার অথবা 4 মিটার
পরিমাণ তৈরি করতে হবে। তাহলে কথার কথা ধরে নিই 4 মিটার পরিমাণ উচ্চতা যদি থাকে আমাদের রাস্তার ব্যাংকিংয়ে, তখন তুমি তোমার গাড়ির বেগ 2 মিটার পার সেকেন্ড করে চালাতে পারবা। আবার তুমি কথার কথা ধরো এখন 3 মিটার পার সেকেন্ড বেগে তুমি এখন গাড়িটাকে চালাতে যাচ্ছ, তো তখন আমি দেখতে পাচ্ছি 3 মিটারকে যদি আমি এটাকে যদি বর্গ করি তাহলে 3 তিরিকা 9 মিটার আসবে। তাহলে তোমার রাস্তার ব্যাংকিংয়ের যে উচ্চতা সেটাকে 9 মিটার রাখতে হবে। তাহলে এখান থেকে একটা বিষয় ক্লিয়ার, তুমি যখন বৃত্তাকার পথে কোনো একটা গাড়িকে চালাবা, সেটা গাড়ি হতে হবে, সাইকেল হলে হবে না, বা কোনো একটা ট্রেন হতে হবে, তার বেগ আমি যত বাড়াবো সেই বেগের বর্গ আকারে ব্যাংকিংয়ের উচ্চতাটাও বাড়াতে হবে। তা না হলে কিন্তু গাড়ি অ্যাক্সিডেন্ট করবে অথবা আমাদের ট্রেনটা অ্যাক্সিডেন্ট করবে। এখন যেহেতু রাস্তার ব্যাংকিংয়ের জন্য আমাদের রাস্তার টোটালটা একটা হেলানোতল হয়ে গেছে, তাই এই হেলানোতলের জন্য আমাদের ভিন্ন ভিন্ন কিছু হিসাব নিকাশ তৈরি হবে, যেগুলো নিয়ে আমরা এখন দেখব। তার আগে দুটো জিনিস একটু ক্লিয়ার করে নিই। আমরা এখানে যে থিতাটা দেখতে পাচ্ছি, এই থিতার একটা পরিচয় আছে, এটাকে আমরা ব্যাংকিং কোণ বলে থাকি। তাহলে আমরা একটু ছোট করে লিখে দিই, থিতা এখানে হচ্ছে ব্যাংকিং কোণ বা ব্যাংকিং অ্যাঙ্গেল। এবং তোমরা এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে এইচ মানে হচ্ছে কি, আমাদের এই গাড়ির টায়ারটা ছিল এই বিন্দুতে এবং রাস্তার ভূমি ছিল অনুভূমিক বরাবর এই বিন্দুতে। তাহলে এখান থেকে এখানে যে উচ্চতাটা এটা হচ্ছে এইচ। তাহলে এইচকে আমরা বলতে পারি ব্যাংকিং হাইট বা ব্যাংকিং উচ্চতা, এবং এটাকে আসলে ব্যাংকিং বলে, এটা তুমি সরাসরি ব্যাংকিংও বলতে পারো। কেননা ব্যাংকিং বলতে আমরা রাস্তার একটা প্রান্তকে যতটুকু উঁচু করেছি সেই উঁচু অংশটার উচ্চতাটাকে বলি। তো এবার আমরা রাস্তার ব্যাংকিং বের করার দুটো কন্ডিশন দেখব। প্রথম কন্ডিশনটা হচ্ছে ঘর্ষণমুক্ত রাস্তার ব্যাংকিং বের করা। এর মানে হচ্ছে গাড়ির টায়ারের সাথে রাস্তার কোনো প্রকার কোনো ঘর্ষণ থাকবে না, এবং ঘর্ষণ যদি না থাকে এবং গাড়িটা যদি একটা নির্দিষ্ট বাঁকা পথ ধরে যায়, তাহলে আমাদের ছবিটা হবে অনেকটা এরকম। তো খেয়াল করে দেখো, আমাদের এখানে রাস্তাটার মধ্যে গাড়িটা বাঁকা পথ ধরে যাচ্ছে। দ্যাট মিনস আমাদের এখানে একটা ব্যাংকিং দেখা যাচ্ছে। তুমি এটাকে ও বিন্দু ধরতে পারো, যেটা হচ্ছে আমাদের ঢালু অবস্থা রয়েছে। এই বিন্দু ধরতে পারো, যেটা একটা নির্দিষ্ট উচ্চতা রয়েছে, আর এই বিন্দুটাকে তুমি বি বিন্দু ধরতে পারো। তাহলে এ থেকে শুরু করে বি, এটা হচ্ছে রাস্তার প্রান্তের উচ্চতা, যেটাকে আমরা ব্যাংকিং বলে থাকি বা ব্যাংকিং উচ্চতা এইচ বলে থাকি। এ থেকে শুরু করে ও যেটা, সেটা হচ্ছে রাস্তার প্রশস্ততা, যেটাকে আমরা ডি হিসেবে বলে থাকি। এবং এখানে রাস্তাটা কিন্তু সরাসরি একটা হেলানো তলার মতো কাজ করে। এবং তুমি ধরে নাও আমাদের এখানে গাড়িটা যেই রাস্তাকে কেন্দ্র করে ঘুরছে, সেই রাস্তাটার কেন্দ্র হচ্ছে পি। তার মানে পি না দিয়ে আমি এখানে সি দিই, তাহলে সি হচ্ছে এমন একটা বিন্দু যাকে কেন্দ্র করে আমাদের এই গাড়িটা ঘুরছে একটা বৃত্তাকার পথে। তা এখন আমরা এখানে কয়েকটা বিষয়ে খাটাবো। সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ওজন বল কাজ করছে নিচের দিকে গাড়ির জন্য। ওজনের অবশ্যই দুটো উপাংশ কাজ করবে। একটা হচ্ছে আমাদের এই বরাবর কাজ করবে উপাংশ, এবং তুমি দেখতে পাচ্ছ এই বরাবর যে কোণটা কাজ করে সেটা কিন্তু হেলানো তলের সূত্র অনুসারে থিতা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই কোণটা যদি থিতা হয়, তাহলে এমজি এর একটা উপাংশ আমরা এখানে পাবো এমজি কস থিতা। তাহলে এমজি কস থিতা হচ্ছে এখানে কাজ করবে। ঠিক এই এমজি কস থিতার সাথে 90 ডিগ্রি বরাবর আমাদের ঢালু পথ জুড়ে আরেকটা বল কাজ করবে, যেটা হচ্ছে ওজনের উপাংশ, এবং এটা হবে কি এমজি সাইন থিতা। তাহলে ওজন বলের আমরা দুটো উপাংশ এখানে পেলাম। আবার গাড়িটা যেহেতু রাস্তার উপরে এইভাবে বাঁকাভাবে রয়েছে, তার মানে এই রাস্তার সারফেস বরাবর গাড়ির উপরেও কিন্তু একটা প্রতিক্রিয়া বল কাজ করবে, এবং এটাকে আমরা দেখতে পাচ্ছি এন। তাহলে এন পরিমাণ বলটাকে আমরা উপরে এখানে দেখিয়েছি। আবার দেখো আমাদের নিচে আঁকা এই থিতা কোণটা আর উপরের এই থিতা কোণটা কি একে অপরের সাপেক্ষে বিপ্রতীপ কোণ, এবং বিপ্রতীপ কোণের জন্য আমাদের এখানে এন যে বলটা আছে প্রতিক্রিয়া বল, ওর একটা উপাংশ এন কস থিতা এখানে কাজ করবে, এবং তার সাথে 90 ডিগ্রি বরাবর আরেকটা উপাংশ এন সাইন থিতা এই বরাবর কাজ করবে। তাহলে এখানে এন কস থিতা আর এন সাইন থিতা হচ্ছে প্রতিক্রিয়া বলের দুইটা উপাংশ। এখন খেয়াল করে দেখো, আমাদের এখানে গাড়িটা যেহেতু পি বিন্দুকে কেন্দ্র করে ঘুরছে, তার মানে পি বিন্দু বরাবর না, পি না, এটা হচ্ছে সি বিন্দু। তো সি বিন্দু বরাবর অবশ্যই গাড়িটা একটা কেন্দ্রমুখী বল অনুভব করবে, এবং এই কেন্দ্রমুখী বলের মানটা হচ্ছে কি এফসি। এবং গাড়িটা যেদিকে কেন্দ্রমুখী বল অনুভব করবে, ঠিক তার বিপরীত দিকে এই বরাবর কেন্দ্রবিমুখী বলও সে অনুভব করবে, যেটাকে আমরা এ প্রাইম ধরতে পারি। তাহলে এই হচ্ছে আমাদের এখানে কেন্দ্রমুখী এবং কেন্দ্রবিমুখী বলের যেই কাহিনী সেটা। এখন একটা বিষয় দেখো তো, আমাদের এখানে কেন্দ্রমুখী বল যেটা এফসি অথবা কেন্দ্রবিমুখী বল বা এফ প্রাইম, এদের কিন্তু উপাংশ কাজ করে, তাই না? বাট আমরা এখানে যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে কেন্দ্রবিমুখী বল নিয়ে কাজ করব। যেহেতু এটা হচ্ছে প্রাইম বা কেন্দ্রবিমুখী বল, ওর উপাংশগুলো আমরা এখন বের করার চেষ্টা করব। এখন দেখো, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এফসি যেদিকে কাজ করে, এন সাইন থিতা কি একই দিকে কাজ করে। তার মানে এন সাইন থিতার ঠিক পেছনের দিক বরাবর কি কাজ করবে? অবশ্যই কেন্দ্রবিমুখী বল বা এ প্রাইম কাজ করবে। তাহলে আমরা এখান থেকে এই এ প্রাইমটাকে ধরে নিয়ে উপরে বসাতে পারি, কেননা আমরা জানি কোনো একটা ভেক্টরকে দিকের পরিবর্তন না করে যে কোনো দিকে নিয়ে যাওয়া যায়।
তাহলে এখান থেকে একটা সুন্দর সম্পর্ক আমরা দেখতে পারি, যেটা হচ্ছে প্রতিক্রিয়া বলের এন সাইন থিটা এই উপাংশটা যেদিকে কাজ করবে তার বিপরীত দিকে কেন্দ্র বিমুখী বল কাজ করবে। তার মানে এরা কী হবে, সমান ও বিপরীতমুখী হবে। তাহলে এ প্রাইম মানে যা, এন সাইন থিটা মানে কি তাই হবে। তাহলে এখান থেকে আমরা একটা সম্পর্ক তৈরি করতে পারি। আবার দেখতে পাচ্ছি আমাদের এখানে প্রতিক্রিয়া বলের আরেকটা উপাংশ, দ্যাট মিনস এন কস থিটা, এটা যে দিক বরাবর কাজ করে আমাদের এই গাড়িটার যে ওজন এমজি সেটাও কিন্তু তার বিপরীত দিক বরাবর কাজ করে। তো এই যদি হয় আমাদের কাহিনী, তাহলে আমরা এটাও লিখতে পারি যে এমজি হচ্ছে আমাদের গাড়ির ওজন এবং এটার ঠিক বিপরীতে সমান ও বিপরীতমুখীভাবে এন কস থিটা বা প্রতিক্রিয়া বলের একটা উপাংশ কাজ করে। তো এই যদি হয় ঘটনা, আমরা একটা কাজ করতে পারি, এই দুটো ইকুয়েশন আমরা ভাগ করতে পারি। তো তুমি যদি এই দুটো ইকুয়েশনকে ভাগ করো, তুমি পাবে এন সাইন থিটা এটাকে উপরে রাখলে এবং এন কস থিটা এটাকে নিচে রাখলে, এবং বাকি যে অংশটা আছে সেটাকে ভাগ করে দাও। উপরে থাকবে হচ্ছে এ প্রাইম। ভালো করে দেখো, এ প্রাইম মানে কি, কেন্দ্র বিমুখী বল। এবং এই যে কেন্দ্র বিমুখী বলটা দেখতে পাচ্ছি ওর কিন্তু একটা সূত্র আছে, সেটাকে আমরা এম ভি স্কয়ার ডিভাইড বাই আর বলতে পারি। আর মানে হচ্ছে তুমি যে বৃত্তাকার পথে গাড়িটাকে চালাচ্ছ ওই পথের ব্যাসার্ধ, ভি হচ্ছে গাড়িটার রৈখিক বেগ, আর এম মানে তো হচ্ছে ভর। তাহলে এই জায়গায় আমি লিখতে পারি এম ভি স্কয়ার ডিভাইড বাই আর, এবং নিচে আমি লিখতে পারি কি, সরাসরি এম জি লিখতে পারি। তাহলে আমরা আলটিমেটলি এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে উপরে নিচে আমাদের এখানে এন এন কাটা যাবে, সাইন থিটা বাই কস থিটা মানে হচ্ছে কি ট্যান থিটা, এবং অপর প্রান্তে যেটা পাবো সেটা হচ্ছে উপরে নিচে এখানে এম আবার এম কাটা যাবে, আর এখানে থাকবে শুধুমাত্র ভি স্কয়ার ডিভাইড বাই আর ইন্টু জি, এই অংশটুকু এখানে থাকবে। তো দেখো তো আমরা এখানে সূত্রটা কি আগের মতো পেয়েছি না? একদম কিন্তু আগের মতো পেয়েছি, যেখানে আমাদের কোনো ঘর্ষণ বল কাজ করছিল না। তো আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে আমরা গাড়ির বেগ বা ভিটা বের করতে পারি। তো তুমি যদি ভিটা বের করতে চাও তাহলে তোমাকে অবশ্যই রুট ওভার দিতে হবে, এবং এখানে আর জি এর সাথে সরাসরি ট্যান থিটা যেটা এটা গুণ আকারে থাকবে। তাহলে ট্যান থিটা ইন্টু আর ইন্টু জি এটা রুটের ভিতর থাকলে এটাই হচ্ছে গাড়ির রৈখিক বেগকে নির্দেশ করে। তো এখানে একটা দারুণ ব্যালেন্সিং জিনিস কাজ করে। যখন তুমি কেন্দ্র বিমুখী বল বা এ প্রাইমের মানটা বাড়িয়ে ফেলবে তখন গাড়িটা কিন্তু বেশি পরিমাণ উচ্চতায় চলে যাবে বা এই বিন্দুর কাছে চলে যাবে। আবার তুমি যখন কেন্দ্র বিমুখী বলের মানটা কমিয়ে ফেলবা তখন গাড়িটা কিন্তু নিচে নেমে যাবে বা ও বিন্দুর কাছে চলে আসবে। তাহলে দেখো আমি এখানে তোমাকে ব্যালেন্সিং জিনিসটা দেখাচ্ছি। এ প্রাইম বা কেন্দ্র বিমুখী বল যেটা, সেটার মানটা কীরকম, সেটার মানটা হচ্ছে এম ভি স্কয়ার ডিভাইড বাই আর। তো তুমি ধরো হঠাৎ করে গাড়ির বেগটা অনেক বাড়িয়ে ফেলে, তার মানে তুমি যখন ভি এর মানটা বাড়াবে, খেয়াল করে দেখো ভি এর সাথে কিন্তু এ প্রাইম বা কেন্দ্র বিমুখী বলের সুন্দর একটা সম্পর্ক আছে। ভি যদি বাড়াও তাহলে এ প্রাইমের মান কি বাড়বে। তো আমি বিষয়টা এভাবে লিখি, ধরো আমি ভি এর মানটা বাড়িয়ে ফেললাম, উপরের দিকে তীর দিয়ে দেখাচ্ছি, তাহলে আমাদের এ প্রাইম যেটা কেন্দ্র বিমুখী বল সেটাও বাড়বে। আর কেন্দ্র বিমুখী বল যখন বাড়ে তখন গাড়িটা কিন্তু বেশি পরিমাণ উচ্চতায় চলে যাবে, দ্যাট মিনস গাড়িটাকে টেনে আমাদের এই কেন্দ্র বিমুখী বলটা এই বিন্দুর কাছে নিয়ে আসবে। তাহলে এই বিন্দুতে থাকা অবস্থায় গাড়িটা কি বেশি উচ্চতা থাকবে, বা বলা যায় সে আমাদের যে রাস্তার কেন্দ্র ছিল সি সেখান থেকে অনেক দূরে চলে যাবে। আবার রাস্তার কেন্দ্র সি থেকে যেহেতু এই বিন্দুর দূরত্ব বেশি, তাহলে এই ঘটনাটার জন্য আমাদের আর এর মানটা কি অবশ্যই বেড়ে যাবে, তাই না? আর মানে হচ্ছে কি ব্যাসার্ধ। আর এর মানটা যখন বেড়ে যাবে তখন দেখতে পাচ্ছ আলটিমেটলি আর এর সাথে কিন্তু ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে আমাদের কেন্দ্র বিমুখী বল। তার মানে আর এর মানটা বেড়ে যাওয়ার সাথে সাথে আমাদের কেন্দ্র বিমুখী বল যেটা আছে সেটা আবার কমে যাবে। আবার কেন্দ্র বিমুখী বলটা যদি কমে যায় তাহলে আমি বলতে পারি আমাদের এই গাড়িটা কিন্তু আর এই বিন্দুর দিকে যাবে না, সে মোটামুটি ও বিন্দুর দিকে এখন থাকবে। তাহলে এই যে এখানে একটা ব্যালেন্সিং কন্ডিশন দেখতে পাচ্ছি, এই ব্যালেন্সিং কন্ডিশনের জন্য আমরা বেগ বা ভি এর মানটা বাড়াই কিংবা কমাই যেটাই করি না কেন, গাড়িটা সবসময় এ এবং ও এর মাঝামাঝি অবস্থানে থাকে, দ্যাট মিনস গাড়িটা সবসময় রাস্তার মধ্যে থাকে। তারপরে দেখো আমি যদি বিপরীত ঘটনা বলি, ধরো আমি এখন কি করলাম, আমি এখন বেগের মানটা কমিয়ে দিলাম গাড়ির। তো বলা নেই কওয়া নেই, হঠাৎ করে আমি যদি বেগের মানটা কমিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছি বেগের সাথে আমাদের সরাসরি একটা সমানুপাতিক সম্পর্কে আছে কেন্দ্র বিমুখী বল। তাহলে কেন্দ্র বিমুখী বলের মানও কি কমে যাবে। কেন্দ্র বিমুখী বলের মানটা যদি কমে যায় তার মানে এই এ প্রাইম পরিমাণ বলটা এখন আর গাড়িটাকে এই বিন্দুতে রাখবে না, সে গাড়িটাকে নিয়ে ও বিন্দুর কাছে দিয়ে আসবে। দ্যাট মিনস আমাদের গাড়িটা এখন নিচে নেমে যাবে। গাড়িটা যখন নিচে নেমে যাবে, ও থেকে আমাদের যে কেন্দ্র আছে বৃত্তাকার পথের, এই ও থেকে ধরো সি এর যে দূরত্বটা এটা আবার ছোটো, তাহলে যখন আমাদের গাড়িটা ও বিন্দুতে নেমে যাবে তখন আমাদের যে ব্যাসার্ধটা আছে, দ্যাট মিনস বৃত্তাকার পথের ব্যাসার্ধ, সেটাও কি কমে যাবে গাড়ির জন্য। এবং আর যেহেতু এখানে কমে গেছে, তুমি দেখতে পাচ্ছ আর এর সাথে আবার কেন্দ্র বিমুখী বলের ব্যস্তানুপাতিক সম্পর্ক, তখন আলটিমেটলি কেন্দ্র বিমুখী বলটা কিন্তু আবার বেড়ে যাবে। এবং সে যখন বেড়ে যাবে তখন সে গাড়িটাকে আবার ও বিন্দু থেকে একটু দূরে সরাবে, দ্যাট মিনস এই বিন্দুর কাছাকাছি অবস্থানে সরাবে, তখন গাড়িটা মোটামুটি মাঝামাঝি একটা পথ অতিক্রম করবে। তার মানে এখানে আমি দেখতে পাচ্ছি আমরা বেগ বাড়াই কিংবা কমাই যেটাই করি না কেন,
প্রতিটা মুহূর্তে গাড়ি কিন্তু একটা ব্যালেন্সিং কন্ডিশন পাচ্ছে। আমরা বেগ যদি বাড়াই গাড়িটা এই বিন্দুর কাছে চলে আসে, কিন্তু ওই মুহূর্তে ব্যাসার্ধ বেড়ে যায় বলে আমাদের কেন্দ্র বিমুখী বলটা কমে যায়, ফলে গাড়িটা ও বিন্দুতে ফেরত যায়। আবার যখন গাড়ির বেগটা আমি কমিয়ে দিই গাড়িটা তখন ও বিন্দুর কাছে আসে, বাট তখন আবার কেন্দ্র বিমুখী বল যেটা সেটাও কমে যায়। কমে গেলে ব্যাসার্ধ কি কমে যায়, ব্যাসার্ধ কমলে আবার কি হয়, ওটা বেড়ে যায়। দ্যাট মিনস কেন্দ্র বিমুখী বলটা বেড়ে যায়, বেড়ে যাওয়ার পর গাড়িটা আবার এই বিন্দুর কাছে চলে আসে। তার মানে আমরা এখানে স্পিড বা ভেলোসিটি বা বেগ যেটাই করি না কেন গাড়ির জন্য, কোনো একটা ব্যাংকিংযুক্ত রাস্তায় গাড়িটার পিছলে পড়ে না, প্রতিটা মুহূর্তে সে মাঝামাঝি একটা অবস্থানে থাকে। দ্যাট মিনস এ এবং ও এই দুটো দূরত্বের মাঝামাঝি অবস্থানে সে থাকে। সেই জন্য তুমি দেখবা যখন কোনো একটা গাড়িকে এরকম বাঁকা পথে চালানো হয় তখন কখনো কখনো গাড়িটা উপরের দিকে ওঠে, দ্যাট মিনস এই বিন্দুর কাছে পৌঁছায়, আবার কখনো কখনো গাড়িটা ঢালু পথে নেমে যায় বা ও বিন্দুর কাছে পৌঁছায়। এবং আমাদের এখানে আরেকটা সম্পর্ক তুমি দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে mg = n cos θ। তো এই সম্পর্কটা কিন্তু টোটালি একটা কনস্ট্যান্ট সম্পর্ক। তার মানে গাড়িটার বেগ বাড়বে কি কমবে বা গাড়িটা উপরে উঠবে কি নামবে, এটা কিন্তু কখনোই mg n cos θ এই সম্পর্কের উপর নির্ভর করে না। এটা শুধুমাত্র নির্ভর করে আমাদের কেন্দ্রবিমুখী বলের মধ্যে যে সম্পর্কটা আছে তার উপর। তার মানে তোমরা বুঝতে পারছো আমাদের এখানে mg n cos θ এটা সবসময় একটা কনস্ট্যান্ট সম্পর্ক। এর উপর কিন্তু কখনোই গাড়ির বেগ বা গাড়িটা উপরে উঠবে কি নিচে নামবে সেটা নির্ভর করে না। এবার যেটা আমরা করব সেটা হচ্ছে কেন্দ্রবিমুখী বল বা এ প্রাইমের উপাংশগুলো বের করার চেষ্টা করব। তো সেটা করার জন্য আমরা নতুনভাবে বলের ছবিগুলো একটু আঁকি। তো খেয়াল করো কোন দিক দিয়ে কোন বল কাজ করে সেটা আমি তোমাদেরকে আবার এঁকে দেখাচ্ছি। এই বরাবর কাজ করতে হচ্ছে n পরিমাণ বল, আর এই বরাবর কাজ করতো mg cos θ। নিচের দিকে কাজ করতো কি শুধুমাত্র mg, এবং তাদের মাঝে একটা কোণ ছিল থিতা। এই জায়গাটা তো বিপ্রতীপ কোণ হিসেবে থিতা কাজ করতো, এবং কেন্দ্রবিমুখী বলটা কেবলমাত্র এদিক বরাবর কাজ করতো যেটা ছিল এ প্রাইম। এখন এ প্রাইমের উপাংশ যদি তুমি বের করতে চাও তাহলে দেখো আমরা কিন্তু একটা উপাংশ পেতে পারি mg cos θ বরাবর। দ্যাট মিনস আমি যদি এ প্রাইমের সাথে এখানে একটা কোণের দিকে তাকাই, এই কোণের মান কত হবে? অবশ্যই 90 - θ হবে। তাহলে আমি এখানে যে কোণটা পেলাম এই কোণের মানটা হবে 90 - θ। যেহেতু থিতা কোণটা হচ্ছে ওই পাশে রয়েছে আর টোটালটা যেহেতু 90 ডিগ্রি, তার মানে 90 - θ হচ্ছে কি এখানে কোণ। তাহলে mg cos θ বরাবর অবশ্যই এ প্রাইম বা কেন্দ্রবিমুখী বলের একটা উপাংশ কাজ করে, যেটা মান হবে কি এ প্রাইম cos 90 - θ। এবং এটাকে আমি ইচ্ছে করলে এভাবে লিখতে পারি cos 90 - θ মানে কি, এটার মানে হচ্ছে ত্রিকোণমিতি অনুসারে সাইন থিতা। তাহলে এ প্রাইম সাইন থিতা হচ্ছে আমাদের কেন্দ্রবিমুখী বলের এমন একটা উপাংশ যেটা mg cos θ বরাবর কাজ করবে। আবার আমরা তো জানি একটা উপাংশ সাপেক্ষে আরেকটা উপাংশ লম্বভাবে থাকে। তার মানে এ প্রাইম সাইন থিতা যেদিকে কাজ করছে তার সাথে আমি লম্ব বরাবর ঠিক এদিকে আরেকটা উপাংশ কিন্তু দেখাতে পারি। আমি একটু ঠিক করে দেখাচ্ছি, এই বরাবর কিন্তু আমরা একটা উপাংশ দেখাতে পারি। তাহলে ওই উপাংশের মান কত হবে? একটা যদি সাইন থিতা হয় আরেকটা অবশ্যই কস থিতা হবে। তাহলে এ প্রাইম কস থিতা হচ্ছে আমাদের এই বরাবর কাজ করবে। আর এ প্রাইম যেটা আছে বা কেন্দ্রবিমুখী বল যেটা আছে এটা শুধুমাত্র পেছনের দিকে ভাবে কাজ করবে। তো আমরা এখন দুটো উপাংশ পেয়ে গেছি, এই দুটো উপাংশকে আমরা এখন ছবির মধ্যে আঁকবো। তাহলে একটা উপাংশ আমি দেখতে পাচ্ছি ঠিক এই বরাবর কাজ করবে। তো আমি এই বরাবর যে উপাংশটা কাজ করছে সেটাকে কি দেখেছিলাম, সেটাকে দেখিয়েছিলাম এ প্রাইম কস থিতা হিসেবে। এবং আরেকটা উপাংশ কাজ করবে ঠিক mg cos θ বরাবর, এবং এটার যে মানটা হবে সেটা হচ্ছে কি এ প্রাইম সাইন থিতা হিসেবে। তো এই হচ্ছে আমাদের এখানে দুটো উপাংশ যেটা বের হলো এ প্রাইম বা কেন্দ্রবিমুখী বলের জন্য। তো এখান থেকে আমরা কিন্তু একটা জিনিস খুব সহজে বুঝতে পারছি যে এন এর মান যেটা বা প্রতিক্রিয়া বল যেটা তার বিপরীতে কিন্তু দুইটা জিনিস কাজ করে। একটা বল হচ্ছে mg cos θ, আরেকটা হচ্ছে এ প্রাইম সাইন থিতা। তাই যদি হয় তাহলে আমরা এখান থেকে একটা সুন্দর সমীকরণ বের করতে পারি, সেটা হচ্ছে এন বা প্রতিক্রিয়া বল এর মানে যা এটা হচ্ছে দুইটা বলের সমন্বয়। একটা হচ্ছে ওজন বলের একটা উপাংশ প্লাস হচ্ছে প্রতিক্রিয়া বলের একটা উপাংশ, যেটাকে আমরা এ প্রাইম প্রতিক্রিয়া বল না, এটা হচ্ছে কেন্দ্রবিমুখী বল যেটা তার একটা উপাংশ। দ্যাট মিনস এ প্রাইম সাইন থিতা, এটা আমরা এখানে লিখতে পারি। এবং আমরা আরেকটা সম্পর্ক দেখতে পাচ্ছি যে এ প্রাইম কস থিতা যেদিকে কাজ করে, খেয়াল করে দেখো mg সাইন থিতা ঠিক তার বিপরীত দিকেই কাজ করে। তাহলে mg সাইন থিতার মান যা হবে এ প্রাইম কস থিতার মান কি তাই হবে। এটা মেইনলি হওয়ার বিষয়টা হচ্ছে কি যে যেহেতু আমাদের গাড়িটা এখানে ব্যালেন্সিং অবস্থায় আছে, তার মানে অবশ্যই এ প্রাইম কস থিতা মানে যা mg সাইন থিতা মানে কি তা। তো এখান থেকে আমরা আরেকটা সম্পর্ক পাচ্ছি, সেটা হচ্ছে এ প্রাইম সাইন থিতা না সাইন থিতা না এ প্রাইম কস থিতা, এটা যেভাবে কাজ করে ঠিক একই পরিমাণ মানে mg সাইন থিতা বা ওজন বলের একটা উপাংশ কাজ করবে। তো এখন এই দুটো ইকুয়েশনের মধ্যে আমি যদি নাম্বারিং করি, ধরো এটা হচ্ছে তোমার 1 নং ইকুয়েশন আর এটা হচ্ছে তোমার ধরো 2 নং ইকুয়েশন। তো তুমি চাইলে এখানে
2 নং ইকুয়েশনটাকে কাজে লাগিয়েও আমরা এখানে যে গাড়ির বেগটা আছে ভি সেটার মানটা বের করতে পারি। তো চলো আমরা এখানে 2 নং ইকুয়েশনটাকে 2 পরে লিখি। তো দেখো 2 নং ইকুয়েশন অনুসারে দেখতে পাচ্ছি এ প্রাইম মানে হচ্ছে কেন্দ্রবিমুখী বল, আর কেন্দ্রবিমুখী বল মানে হচ্ছে কি mv স্কয়ার ডিভাইড বাই আর, এবং ওর সাথে আমরা এখানে cos থিটাকে যুক্ত করেছি। অপর প্রান্তে দেখতে পাচ্ছি mg sin থিটা, তাহলে লিখে ফেলি mg sin থিটা। তো এখন দেখো আমরা এই ইকুয়েশনটাকে ফলো করে ভি এর মানটা বের করতে চেষ্টা করব। তো উভয় পক্ষ থেকে আমি দেখতে পাচ্ছি m কাটা এবং m কাটা। cos থিটা যদি ওই পাশে যায় তাহলে sin থিটা নিচে ভাগ হবে, তাহলে ওই পাশে আমরা পাবো হচ্ছে tan থিটা, এবং এই পাশ থেকে যারা যাবে সেটা হচ্ছে আরটা ওই পাশে গেলে জি এর সাথে গুণ হয়ে যাবে। তো আলটিমেটলি আমি এখানে ভি স্কয়ারের যে মানটা পাবো সেটা হচ্ছে কত, সেটা হচ্ছে আর এর সাথে জি গুণন এবং ওর সাথে আমাদের ট্যান থিটা কাজ করবে, এবং আলটিমেটলি আমরা এখানে বের করতে পেলাম যে ভি এর যে মানটা হবে সেটা হচ্ছে √ আর জি ইন্টু ট্যান থিটা। তাহলে দেখতে পাচ্ছি আমরা কিন্তু 2 নম্বর সমীকরণ যেটা বের করেছি নতুনভাবে, ওই সমীকরণটাকে কাজে লাগিয়েও এখানে একটা নির্দিষ্ট বেগ বা ভি এর মানটা বের করতে পারছি, যে বেগের মানটা আমাদের আগের বের করা ভি এর মানের সমান, দ্যাট মিনস এই বেগের মানের সমান। তো আমরা দুইভাবে কিন্তু চাইলে এই গাড়ির ব্যাংকিংয়ের জন্য বা গাড়ির যে বেগটা আছে সেটাকে বের করতে পারি। তবে মনে রাখবে আমরা এখানে যে কাজগুলো করেছি এখানে কিন্তু কোনো ঘর্ষণ বলের উপস্থিতি ছিল না বা ঘর্ষণ গুণাঙ্কের কোনো উপস্থিতি ছিল না। তো আমি তোমাদেরকে সম্পর্কগুলো দেখাচ্ছি। মেইন সম্পর্কগুলো কোথায়, এটা হচ্ছে একটা সম্পর্ক, এটা হচ্ছে আরেকটা সম্পর্ক বা রিলেশন। এখানে পরপর 2টা সম্পর্ক আমরা পেয়েছি, যেটাকে আমি ব্ল্যাক কালারে দেখাচ্ছি। এটা একটা সম্পর্ক, এটা কি আরেকটা সম্পর্ক। ফাইনালি আমরা এখান থেকে বড় একটা সম্পর্ক পেয়েছি, সেটা হচ্ছে কি ভি এর মানটাকে পেয়েছি, দুইভাবে পেয়েছি। এবার যেটা করব সেটা হচ্ছে ঘর্ষণযুক্ত রাস্তার জন্য ব্যাংকিং বের করার চেষ্টা করব। তো আমরা তো দেখেছি যে যখন কোনো একটা বৃত্তাকার পথে কোনো একটা গাড়ি চলে এবং রাস্তাটার মধ্যে যদি ব্যাংকিং করা থাকে তাহলে এই গাড়িটা একবার ঢালু পথ জুড়ে নিচে নেমে আসে অথবা ব্যাংকিং থাকা অবস্থায় উচ্চতার দিকে চলে যায়। তো এই কন্ডিশনের জন্য আমি ধরিনি আমাদের এখানে 2টা কেস কাজ করবে। একটা হচ্ছে প্রথম কেস, ফার্স্ট কেস অনুসারে আমি যদি বলি যে গাড়িটা এখন নিচে নেমে যাচ্ছে বা ঢালু পথ জুড়ে নিচে নেমে যাচ্ছে, তখন ঘর্ষণ বলটা কিন্তু বিপরীত দিকে কাজ করবে, এবং এটা বোঝানোর জন্য আমি তোমাদেরকে পয়েন্টগুলো দিই। ধরো এটা ছিল আমাদের ও পয়েন্ট, এটা ছিল বি পয়েন্ট, আর এটা ছিল কি এ পয়েন্ট। তো আমরা প্রথম যে কেসটা দেখতে পাচ্ছি, আমরা ধরে নিই প্রথম কেস অনুসারে গাড়িটা এখন এ থেকে ও এর দিকে যাচ্ছে, তার মানে গাড়িটা নিচের দিকে নেমে যাচ্ছে বা ঢালু পথের দিকে নেমে যাচ্ছে। তাই যদি হয়ে থাকে তাহলে আমাদের ফার্স্ট যে কেসটা সেটা হচ্ছে গাড়িটা আগে ছিল এই বিন্দুতে, এখন সে নেমে যাচ্ছে ও বিন্দুতে। তো বলো তো ও বিন্দুতে নেমে যাওয়ার জন্য আসলে কি কাজ করবে এখানে? তুমি দেখতে পাচ্ছ বৃত্তাকার পথের যে কেন্দ্র সেটা হচ্ছে সি, তার মানে আমি বলতে পারি গাড়িটাকে এখন সি বিন্দু বরাবর একটা নির্দিষ্ট বলে টানা হচ্ছে, যেটা হচ্ছে কেন্দ্রমুখী বল বা এফসি। একইভাবে পেছনের দিকেও কিন্তু একটা বল কাজ করে গাড়ির জন্য, এবং সে বলের মানটা হচ্ছে কি, সেটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল, যেটাকে আমরা এ প্রাইম হিসেবে ধরে থাকি। বাট এখানে কেন্দ্র বিমুখী বলের মানটা কিন্তু কম, এবং কেন্দ্র বিমুখী বলের মান কম হয়েছে বলেই আসলে আমাদের গাড়িটা এ থেকে ও বিন্দুর দিকে নেমে যাচ্ছে। তো যখন এ থেকে ও বিন্দুর দিকে গাড়িটা নামবে, ঠিক সারফেস বা তল বরাবর বিপরীত দিকে ঘর্ষণ বল এফ কাজ করবে। তো এবার আমরা ঘর্ষণ বলের যে উপাংশগুলো দেখতে পাচ্ছি এগুলো কিভাবে এসেছে সেগুলো একটু বের করার চেষ্টা করি। তো সেটা বের করার জন্য আমরা সবগুলো বলের ছবিগুলো এঁকে ফেলি। তাহলে চলো আমরা ছবিগুলো একটু আঁকি, তাহলে আমরা বুঝতে পারবো। তো দেখো কোন জায়গায় কী বল কাজ করে। আমাদের মোটামুটি এই বরাবর কাজ করে এন বল, ঠিক এই বরাবর কাজ করে হচ্ছে mg cos থিটা, এবং এখানে আমাদের কাজ করতো থিটা পরিমাণ কোণ, নিচ বরাবর কাজ করতে হচ্ছে ওজন। এবং আমরা যদি ঘর্ষণ বলের দিকে একটু তাকাই তাহলে এই ঘর্ষণ বলটা কিন্তু কাজ করে মোটামুটি এই বরাবর। আমি একটা কাজ করে আমি এটাকে এইভাবে আঁকি, তাহলে বুঝতে পারবে। ঠিক এই বরাবর কিন্তু আমাদের এখানে ঘর্ষণ বল কাজ করে। তো এখন আমি ছবির মধ্যে হয়তো তোমাদেরকে দেখাইনি যে এই বরাবর কিন্তু আমাদের একটা ওজন বলের উপাংশ কাজ করে থিটা পরিমাণ কোণে, যেটা তোমরা অলরেডি জানো, এবং তার মানটা হচ্ছে কি অবশ্যই mg cos থিটা, এবং তার সাথে 90 ডিগ্রি কোণ করে এখানে কাজ করে mg sin থিটা। তো এই দুটো হচ্ছে আমাদের ওজন বলের উপাংশ। তো এখানে আমি দেখতে পাচ্ছি এই বরাবর অবশ্যই কাজ করবে mg sin থিটা, এবং এই হচ্ছে আমাদের এখানে ইকুইভ্যালেন্ট ছবি এই ফিগারটার জন্য। তাহলে এই সমতুল্য বা ইকুইভ্যালেন্ট ছবি থেকে আমরা এখন এফ যে বলটা আছে, দ্যাট মিনস ঘর্ষণ বলটা আছে, এটার উপাংশগুলো বের করব। তো একটা বিষয় দেখো তো, আমি যদি একটু তোমাদেরকে দেখাই যে এখানে আমরা একটা কোণ পাচ্ছি বিপ্রতীপ কোণ, এবং এটা কিন্তু থিটা পরিমাণ কোণ। তাহলে আমরা যদি এই কোণটার দিকে একটু তাকাই, ছোট্ট একটা কোণ, তাহলে এই কোণের মানটা কী হবে? অবশ্যই কোণের মানটা হবে 90 মাইনাস থিটা। আমি একটু গাঢ় করে দিচ্ছি সবুজ কালারে, এই কোণটা হচ্ছে আমাদের এখানে 90 মাইনাস থিটা হবে। তাহলে 90 মাইনাস থিটা যদি হয় তাহলে লম্ব বরাবর উপরের দিকে অবশ্যই ঘর্ষণ বলের একটা উপাংশ কাজ করবে, এবং এই উপাংশটা হবে কি এফ cos 90 মাইনাস থিটা।
কেননা উপাংশ সূত্রই হচ্ছে কি cos থিটা, তাই না? আবার তুমি দেখতে পাচ্ছ f cos 90 থিটা মানে 90 মাইনাস থিটা যা, সেটা হচ্ছে আসলে sin থিটার সমান। তার মানে cos 90 মাইনাস থিটা মানে যা, sin থিটার মান কি তা। তাহলে sin থিটা যদি উপরের দিকে কাজ করে, তাহলে ওর সাথে লম্ব বরাবর বিপরীত দিকে আরেকটা লব্ধি বা আরেকটা উপাংশ কাজ করবে, নট লব্ধি, একটা উপাংশ কাজ করবে, সেটা হচ্ছে f cos থিটা। যেহেতু sin থিটা, আরেকটা অবশ্যই কী হবে, cos থিটা। তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি এতটুকু কোণ যে পাচ্ছি ছোট্ট করে, এই কোণের মানটা হচ্ছে কি থিটা। তো সেই জন্য আমরা এখানে লিখেছি এটা হচ্ছে f cos থিটা, আর উপরের দিক বরাবর আমাদের f sin থিটা কাজ করে। তো এখন খেয়াল করে দেখো, আমাদের গাড়িটা কিন্তু এ থেকে ওর দিকে যাচ্ছে, মানে নিচে নামছে। তো এখন আমরা বলগুলো যদি একটু ঠিকঠাক মতো সাজাই, তাহলে দেখতে পাচ্ছ আমাদের এখানে বলের দারুণ একটা কম্বিনেশন তৈরি হয়। তুমি যদি নিচের দিকে দেখো, তাহলে নিচের দিকে কেবলমাত্র mg পরিমাণ বল কাজ করে। আর তুমি যদি উপরের দিকে দেখো, তাহলে উপরের দিকে কিন্তু দুইটা বল কাজ করে। একটা হচ্ছে আমাদের এখানে n cos থিটা, আর একটা হচ্ছে আমাদের এখানে f sin থিটা। তাহলে আমরা স্পষ্ট লিখতে পারি mg বা বস্তুর যে ওজনটা ছিল, গাড়ির ওজন, এটা মানে যা আমাদের f sin থিটা প্লাস n cos থিটা, এটা মানে কি তা, একই জিনিস। তাহলে এটা হচ্ছে আমরা একটা সমীকরণ পেলাম। আচ্ছা, আমি একটু পরে লিখি এটা। আমরা এই সমীকরণটাকে এখন একটু মডিফাই করি। যেহেতু আমাদের উপরে আর নিচে বলের মানটা সমান, গাড়িটাও যেহেতু সাম্যাবস্থায় আছে, এই জন্য আমরা ওজন বলের সমান এই দুটো বলকে লিখতে পারি। তো এখন এখানে ঘর্ষণ বল, যেটা ঘর্ষণ বলে কিন্তু আলাদা একটা মান আছে, তোমরা জানো। ঘর্ষণ বলকে কীভাবে লেখা হয়? ঘর্ষণ বল হচ্ছে f, এটাকে লেখা হয় ঘর্ষণ গুণাঙ্ক ইন্টু প্রতিক্রিয়া বল n। তাহলে আমরা চাইলে এখানে এটাকে একটু মডিফাই করতে পারি। এক পাশে থাকবে হচ্ছে mg, আরেক পাশে থাকবে হচ্ছে ঘর্ষণ বল, যেটাকে আমরা মিও ইন্টু n দিয়ে লিখতে পারি। তারপর থাকবে হচ্ছে sin থিটা, আর ওই পাশে থাকবে হচ্ছে n cos থিটা, যেখানে n হচ্ছে সত্যিকার অর্থে একটা প্রতিক্রিয়া বল। তাহলে এখান থেকে আমরা আলটিমেটলি যেটা লিখতে পারি সেটা হচ্ছে mg ইজ ইকুয়াল টু, এখানে আমাদের কমন যায় শুধুমাত্র n, তাহলে ভেতরে থাকে মিও ইন্টু সাইন থিটা, আর এই পাশে থাকবে হচ্ছে কস থিটা। তাহলে এটা যে আমরা পেলাম, এটাকে তোমরা ইকুয়েশন হিসেবেও লিখে রাখতে পারো, অথবা এটাকে তুমি একটা স্টার সাইন দিয়েও লিখে রাখতে পারো। এটা হচ্ছে একটা সম্পর্ক যখন বস্তুটা নিচে নামা শুরু করবে। তারপর আমরা আরেকটা সম্পর্ক এখানে দেখতে পাচ্ছি, খুব সুন্দর একটা সম্পর্ক, সেটা হচ্ছে আমাদের পেছনের দিকে, দ্যাট মিনস নেগেটিভ এক্স অক্ষ বরাবর দুইটা বল কাজ করে। একটা হচ্ছে ঘর্ষণ বলের রূপাংশ এফ কস থিটা, আরেকটা হচ্ছে কেন্দ্র বিমুখী বল বা এ প্রাইম। এবং সামনের দিকে কিন্তু আমাদের আরেকটা বল কাজ করে, সেটা হচ্ছে প্রতিক্রিয়া বলের রূপাংশ এন সাইন থিটা। তাহলে এন সাইন থিটার সমান ও বিপরীতমুখী বল হচ্ছে এফ কস থিটা এবং এফ প্রাইম। তো তাই যদি হয়ে থাকে, তাহলে চলো এই সম্পর্কটা আমরা একটু লিখে ফেলি। এন সাইন থিটা যেদিকে কাজ করে পজিটিভ এক্স অক্ষ বরাবর, ঠিক তার বিপরীত দিকে সমান ও বিপরীতমুখী দুইটা বল কাজ করে একত্রে। তো একত্রে এই দুটোকে যদি আমি যোগ করি, তাহলে আমরা এখানে এন সাইন থিটার মানটা পেয়ে যাব, যেখানে এফ প্রাইম মানে হচ্ছে কি কেন্দ্র বিমুখী বল। তাহলে চলো এটা একটু সমাধান করে দেখি। এন সাইন থিটা ইজ ইকুয়াল টু এফ, এফ মানে হচ্ছে ঘর্ষণ বল, ঘর্ষণ বলের মান হচ্ছে কি মিউ ইন্টু এন, তারপরে এখানে হচ্ছে কস থিটা, প্লাস এফ প্রাইম মানে হচ্ছে কেন্দ্র বিমুখী বল, ওর মানটা হচ্ছে কি এম ভি স্কোয়ার ডিভাইড বাই আর, যেখানে ভি হচ্ছে কি গাড়িটার রৈখিক বেগ হিসেবে কাজ করবে। তো এখন আমরা এখান থেকে আরেকটা জিনিস লিখতে পারি, সেটা হচ্ছে আমি যদি শুধুমাত্র এম ভি স্কোয়ার ডিভাইড বাই আর এটাকে এক পাশে রাখি, তাহলে অপর পাশে আমি দেখতে পাচ্ছি এনটা কিন্তু কমন যাবে। তাহলে এন যদি কমন যায়, আমাদের এখানে থাকবে হচ্ছে শুধুমাত্র সাইন থিটা, এবং এখানে থাকবে মাইনাস মিউ ইন্টু কস থিটা। তো এটাকে আমি একটু মুছে এখানে লিখছি, মাইনাস থাকবে মিউ ইন্টু কস থিটা। তাহলে এটা হচ্ছে কি আমাদের আরও একটা সম্পর্ক। তো এই দুটো কন্ডিশনকে আমি আরেকটা স্টার দিয়ে লিখে রাখি, এটা একটা স্টার দিলাম। তো কখন এটা ঘটবে? যখন আমাদের হেলানো তলে থাকা অবস্থায় যখন একটা গাড়ি চলবে, বা ঘর্ষণযুক্ত কোনো একটা রাস্তা যখন গাড়ি চলবে, তখন আমাদের এই কন্ডিশনটা কাজ করবে। একই সাথে আমাদের এই কন্ডিশনটা কাজ করবে যখন গাড়িটা নিচে নামা শুরু করবে, দ্যাট মিনস এ থেকে ওয়ের দিকে নামা শুরু করবে। বলো তো, এ থেকে ওয়ের দিকে যখন গাড়িটা নামে, তখন তার বেগের অবস্থাটা কী হয়? তোমরা কিন্তু অলরেডি জানো, সেখানে বেগের অবস্থাটা কিন্তু কমে যায় একটা নির্দিষ্ট মানের চেয়ে। সেই নির্দিষ্ট মানটা হচ্ছে কি ভি স্মলার দেন আর জি ইন্টু ট্যান থিটা, যেটা আমরা অলরেডি বের করেছি। তাহলে যদি কখনো আমাদের এখানে বেগের মানটা রুট ওভার আর জি টেন থিটা এটার চেয়ে কমে যায়, তখন আমাদের এই কন্ডিশনটা ঘটবে এবং এই সমীকরণগুলো কাজ করবে। তো এখন যদি সেকেন্ড কেসটা কাজ করে, দ্যাট মিনস আমাদের গাড়িটা যদি ও থেকে এর দিকে উঠে, তখন কি হবে? দ্যাট মিনস গাড়ির বেগ যখন বাড়বে, তখন কি হবে? তো চলো সেটার জন্য আমরা আরেকটা কেস দেখে ফেলি। তো এটা হচ্ছে আমাদের এখানে সেকেন্ড কেস। তাহলে সেকেন্ড কেস অনুসারে আমি বলতে পারি আমাদের এখন গাড়ির বেগটা বেড়েছে, গাড়িটা এখন আর কেন্দ্রমুখী বরাবর চলছে না, সে হচ্ছে প্রান্তের দিকে বা ব্যাংকিংয়ের দিকে চলে গেছে। তাহলে গাড়িটার অবস্থান এখন ও থেকে এর দিকে যাচ্ছে। গাড়ি যখন ও থেকে এর দিকে যাবে, তখন তুমি স্পষ্ট বুঝতে পারছো বিপরীত দিকে অবশ্যই একটা ঘর্ষণ বল কাজ করবে, যেটা হচ্ছে এফ, এবং এই ঘর্ষণ বলটা কিন্তু সারফেস হিসেবে কাজ করবে। আর এই ঘর্ষণ বলের কিছু উপাংশ আছে, সেগুলো এখন আমরা আবার বের করার চেষ্টা করব। তা আগের মতো করে আমাদের এখানে ওজন বলের একটা উপাংশ কাজ করবে থিটা পরিমাণ কোণে, এবং যেটাকে আমরা বলি এম জি কস থিটা।
একদম সব কিছু আগের মতো। তো এটা হচ্ছে আমাদের mg cos থিটা, এবং আরেকটা বিষয় হচ্ছে কি ওজন বলের আরেকটা উপাংশ ঠিক এই ঘর্ষণ বল বরাবর কাজ করবে, এবং এই উপাংশটাকে তোমরা সবাই জানো mg sin থিটা হিসেবে। তো এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। এখন গাড়িটা কী করছে আসলে, গাড়িটা এখন নিচে নামার বদলে উপরে উঠছে। দ্যাট মিন্স এটা এ বিন্দু ছিল, এটা বি বিন্দু ছিল, এ বি হচ্ছে ব্যাংকিংয়ের উচ্চতা বা এইচ, এবং ও ছিল এটা। দ্যাট মিন্স এটা ছিল আমাদের ঢালু কন্ডিশন বা পজিশন, এবং যে বৃত্তাকার পথ জুড়ে চলছে গাড়িটা সেই কেন্দ্রটা ছিল সি। তার মানে এখন গাড়িটাকে কেন্দ্রের দিকে একটা নির্দিষ্ট কেন্দ্রমুখী বল বা এফসিতে টান দিবে, এবং একই সাথে পেছনের দিকেও কিন্তু গাড়িটা একটা নির্দিষ্ট কেন্দ্রবিমুখী বল অনুভব করবে, যেটা হচ্ছে এ প্রাইম। বাট এই ক্ষেত্রে আমাদের শর্তটা হচ্ছে কি এ প্রাইমের মানটা বেশি থাকবে, যার জন্য গাড়িটা ও বিন্দু থেকে এ বিন্দুতে উঠে আসবে। তো এখন আগের মতো করি, আমি যদি তোমাকে এফের বা ঘর্ষণ বলের উপাংশগুলো বের করতে চাই বা দেখাতে চাই, তাহলে আমরা আগের মতো করে এই ছকটা আঁকবো। দ্যাট মিন্স বলগুলোকে আমরা রিপ্রেজেন্ট করব। তো দেখো কীভাবে রিপ্রেজেন্ট করা যায়। এই বরাবর ছিল আমাদের এন পরিমাণ বল, এই বরাবর ছিল হচ্ছে আমাদের এখানে থিতা কোণ, নিচে ছিল হচ্ছে এমজি, আর এখানে ছিল হচ্ছে এমজি কত কস থিতা, তাই তো। এবং আমি দেখতে পাচ্ছি ঘর্ষণ বলটা ঠিক এই বরাবর কাজ করছে এখন। তাহলে এই বরাবর দুটো বল কাজ করে, একটা হচ্ছে ঘর্ষণ বল নিজে কাজ করে, এবং আরেকটা কাজ করে হচ্ছে আমাদের ওজন বলের উপাংশ, দ্যাট মিন্স এমজি সাইন থিতা। এখন আমাদের টার্গেট এই এফ যে বলটা আছে, দ্যাট মিন্স ঘর্ষণ বল, ওর কিছু উপাংশ বের করা। এবং পেছন দিকে কাজ করছে আমাদের কেন্দ্রবিমুখী বল, এবং এখানে আমাদের কেন্দ্রবিমুখী বলটা খুবই স্ট্রং, যার কারণে আমাদের বস্তুটা ও বিন্দু থেকে এই বিন্দুতে উঠে যাচ্ছে। দ্যাট মিন্স গাড়িটা হচ্ছে ও থেকে এই বিন্দুতে উঠে যাচ্ছে। তো এখন দেখো তো, আমি একটু মুছে দিচ্ছি, তোমাদের কনফিউশন হতে পারে। একটা হচ্ছে এফ পরিমাণ বল এদিক বরাবর কাজ করে ঘর্ষণ বল, এবং আরেকটা হচ্ছে ওজন বলের উপাংশ এমজি সাইন থিতাও কাজ করে। এখন আমি যদি এই ঘর্ষণ বলের উপাংশ বের করতে চাই, তাহলে খুব টেকনিক ওয়াইজ এটা করতে হবে। তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে এতটুকু যে অ্যাঙ্গেলটা, দ্যাট মিন্স এতটুকু যে অ্যাঙ্গেল, এটা কিন্তু থিতা অ্যাঙ্গেল না। থিতা অ্যাঙ্গেল ছিল এতটুকু, আর এখানেও কি বিপরীত কোণ থিতা ছিল। তাহলে এতটুকু অংশ অবশ্যই কি 90 মাইনাস থিতা। তাহলে আমি যদি বলি যে ঘর্ষণ বলের ঠিক নিচ বরাবর বা বস্তুর ওজন বরাবর বা নেগেটিভ অক্ষ বরাবর একটা উপাংশ কাজ করে, তাহলে সেই উপাংশটা কী হবে, অবশ্যই এফ কস যে কোণটা তৈরি করেছে সেটা, দ্যাট মিন্স 90 মাইনাস থিতা। তাহলে আলটিমেটলি আমরা এখানে পাবো সেটা হচ্ছে এফ কস 90 মাইনাস থিতা, মানে কি কস 90 মাইনাস থিতা মানে হচ্ছে সাইন থিতা। তাহলে এফ সাইন থিতা পাবো আমি নিচ বরাবর, এবং এই নিচ বরাবর বা নেগেটিভ অক্ষ বরাবর যেই উপাংশটা পেলাম তার সাথে ঠিক 90 ডিগ্রি কোণ করে, দ্যাট মিন্স এখানে আমাদের 90 ডিগ্রি কোণ করে আমরা আরেকটা উপাংশ পাবো, সেটাকে আমরা লিখতে পারি এফ কস থিতা। তাহলে এফ কস থিতাটা হচ্ছে কি আমাদের ঘর্ষণ বলের উপাংশ। তাই যদি হয় তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারলাম এতটুকু কোণ অবশ্যই থিতা হিসেবে কাজ করবে। তো এই হচ্ছে আমাদের এখানে ঘর্ষণ বলের যেই কিছু উপাংশ ছিল সেগুলো। এবার আমরা ইকুয়ালাইজেশন করবো, দ্যাট মিন্স সমান করবো। দেখো উপরের দিকে কাজ করে আমাদের শুধুমাত্র এন কস থিতা। তো এখন দেখো তো কোন বলের সাথে কোন বলটা এখানে ম্যাচ করে। তো আমি যদি তোমাদেরকে বলি যে এখানে আমাদের পেছনে দেখতে পাচ্ছি একটা কেন্দ্র বিমুখী বল কাজ করে, এবং এই যে কেন্দ্র বিমুখী বল, ওর বিপরীতে আমাদের সামনের দিকে এটা একটা বল কাজ করে, এবং একই সাথে সামনের দিকে আমাদের এন সাইন থিতা যেটা আছে সেটা একটা বল কাজ করে। তার মানে এন সাইন থিতা এটা হচ্ছে প্রতিক্রিয়া বলের একটা উপাংশ, সেটাও সামনে কাজ করে, আবার এফ কস থিতাও কি আমাদের এখানে সামনে কাজ করে। ঠিক তার বিপরীতে সমান বিপরীতমুখী আমাদের কেন্দ্র বিমুখী বল বা এফ প্রাইমটা কাজ করছে। তাহলে কেন্দ্র বিমুখী বলের সমান আমরা এই দুটো বলকে লিখতে পারি। তো আমরা এখানে লিখতে পারি কেন্দ্র বিমুখী বল, দ্যাট মিন্স এফ প্রাইম, ওর মানটা হচ্ছে আমাদের ঘর্ষণ বলের একটা উপাংশ এফ কস থিতা প্লাস সাধারণ যে নর্মাল বলটা আছে বা প্রতিক্রিয়া বল তার একটা উপাংশ, দ্যাট মিন্স এন সাইন থিতা। তো এই হচ্ছে আমাদের এখানে একটা সম্পর্ক। এখন আমরা চাইলে এই সম্পর্কটাকে আরেকটু মডিফাই করতে পারি। এফ প্রাইম মানে হচ্ছে কি কেন্দ্র বিমুখী বল, যার মান হচ্ছে এম বি স্কোয়ার ডিভাইডেড বাই আর। এখানে এফ মানে হচ্ছে ঘর্ষণ বল, যার মান হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক ইন্টু প্রতিক্রিয়া বল। তো ওর সাথে আমরা এখানে গুণ করব কস থিতাকে, প্লাস এখানে এন সাইন থিতা যা আছে তাই থাকবে। তো আলটিমেটলি আমরা এখানে আরেকটু সুন্দর করতে পারি সম্পর্কটা, এম বি স্কোয়ার ডিভাইড বাই আর। এখান থেকে আমরা এনটাকে কমন নিতে পারি, এখানে রাখতে পারি হচ্ছে মিউ কস থিতা প্লাস হচ্ছে শুধুমাত্র সাইন থিতা। তাহলে এটা হচ্ছে আমাদের একটা সম্পর্ক। তো এই সম্পর্কটা আমরা তৈরি করেছি পজিটিভ এবং নেগেটিভ এক্স অক্ষ বরাবর সম্পর্কের উপর ভিত্তি করে। এখন পজিটিভ এবং নেগেটিভ ওয়াই অক্ষর দিকে যদি তাকাই, আমি দেখতে পাচ্ছি পজিটিভ ওয়াই অক্ষ বরাবর এন কস থিতা কাজ করে, এবং নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর দুইটা জিনিস কাজ করে। একটা হচ্ছে ওজন বল এমজি কাজ করে, আরেকটা হচ্ছে ঘর্ষণ বলের একটা উপাংশ বা এফ সাইন থিতা কাজ করে। তাহলে চলো এই দুটোকে আমরা এখন একত্রিত করে ফেলি। তো আমি দেখতে পাচ্ছি উপরের দিকে শুধুমাত্র এন কস থিতা কাজ করবে, আর কেউ কাজ করবে না। নিচের দিকে কাজ করবে হচ্ছে বস্তুর ওজন এমজি, এবং ওর সাথে এক্সট্রা একটা বল কাজ করবে, সেটা হচ্ছে আমাদের এখানে এফ সাইন থিতা, যেটা ছিল ঘর্ষণ বলের একটা উপাংশ। তো
তো এটাকেও তুমি এভাবে লিখতে পারো, অথবা এটাকে আরেকটু মডিফাই করতে পারো। দ্যাট মিনস মান টান বসিয়ে মডিফাই করতে পারো, এটা সম্পূর্ণ তোমার ইচ্ছা। তো এখানে কাজ করবো হচ্ছে এন কস থিটা, আর এখানে থাকবে হচ্ছে এমজি, আর এখানে এফের বদলে আমরা সূত্র বসাতে পারি। দ্যাট মিনস ঘর্ষণ বলে যে সূত্রটা আছে সেটা বসাতে পারি, এবং সূত্রটা হচ্ছে মিউ ইন্টু এন সাইন থিটা। এভাবেও কিন্তু এটা থাকতে পারে, এবং তুমি এটাকে আরও বেশি মডিফাই করতে পারো, কোনো সমস্যা নেই। বাট আমাদের এই মডিফিকেশন দরকার হবে না, এতটুকু জানতে পারলেই হবে। তো আমি এই দুটো জিনিস মুছে আমি একটু স্টারটা দিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবে। প্রথমে আমরা এরকম একটা সম্পর্ক পেয়েছি, তারপর আমরা এরকম একটা সম্পর্ক পেয়েছি, এবং এই সম্পর্কটা তখনই কাজ করবে যখন আমাদের গাড়ির গতিবেগ হচ্ছে অনেক বেশি এবং সেটা ও থেকে শুরু করে এর দিকে যাত্রা করবে তখন। তাহলে স্পষ্ট বুঝতে পারছো আমাদের এখানে রাস্তার যে তলটা আছে এ থেকে শুরু করে ও, এর তল বরাবর যেদিকে আমাদের গাড়িটা চলে যাবে তার বিপরীত দিকে ঘর্ষণ বল তৈরি হবে। এবং এখানে আরেকটা কন্ডিশন হচ্ছে কি, যে কেন আমাদের আসলে এই গাড়িটা ও বিন্দু থেকে এই বিন্দুর দিকে গেল, সেটাও তো একটা কথা, এবং সেটা খুবই সহজ একটা ব্যাপার। সেটা হচ্ছে তার বেগের মানটা বাড়ানো হয়েছে। তুমি জানো বেগের যে মানটা সেটা কতটুকু রেঞ্জের মধ্যে থাকে, সেটা মোটামুটি কতটুকু থাকে, আমরা আগের পেজে লিখেছিলাম আর জি ইন্টু ট্যান থিটা পরিমাণে থাকে। তাহলে আর জি ইন্টু ট্যান থিটা এই পরিমাণের সমান বা তার চেয়ে বেশি যদি হয় আমাদের গাড়ির গতিবেগ বা বলা যায় ভেলোসিটি, তবে আমরা এই সম্পর্কটা দেখব যেখানে আমাদের ঘর্ষণটা কাজ করবে কি নিচের দিকে। তাহলে তুমি যখন বেগের মানটা এতটুকু পরিমাণে সমান বা তার চেয়ে বেশি বাড়াবে, তখনই কিন্তু গাড়িটা এই বিন্দুর দিকে চলে যাবে, এবং সেক্ষেত্রে পেছনের দিকে ঘর্ষণ বল এফ কাজ করবে। আর আমাদের আগের যে স্লাইডটা ছিল সেখানে অনুসারে দেখতে পাচ্ছি যদি বেগের মানটা আমাদের এই নির্দিষ্ট ভ্যালুর চেয়ে কম হয়, তখন কখনোই কিন্তু আমাদের এই গাড়িটার মধ্যে নিচের দিক বরাবর ঘর্ষণ বল কাজ করবে না, সেটা করবে ঠিক উপরের দিক বরাবর। তো এই হচ্ছে আমাদের দুইটা কেস, এবং দুইটা কেস তোমরা একটু ঠান্ডা মাথায় দেখো, তাহলে তোমরা ঠিকঠাক মতো বুঝতে পারবে। তো আমার মনে হয় আমি এটা একটু মুছে দিই, তোমাদের কনফিউশন হতে পারে। আমি এক লাইনে এটা লিখি, দেখো এফের মান কী ছিল, মিউ ইন্টু এন ছিল, তারপর হচ্ছে সাইন থিটা ছিল, এটা হচ্ছে এক লাইনে লিখলাম। আর তোমরা অবশ্যই জানো যে কেন্দ্র বিমুখী বলটা অবশ্যই পেছনের দিক বরাবর কাজ করবে গাড়ির জন্য, যেটাকে আমরা এ প্রাইম হিসেবে লিখে থাকি। তারপর আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমরা বাঁকা দুটো রাস্তা দেখাবো, এবং ওই রাস্তার জন্য গাড়ির উপর যে প্রতিক্রিয়া বল কাজ করে সেটা একটু বের করার চেষ্টা করব। তো প্রথম যে কন্ডিশনটা দেখব সেখানে আমরা একটা ব্রিজকে দেখব, এবং ব্রিজটার আকৃতি হচ্ছে অনেকটা অবতল। খেয়াল করে দেখো আমাদের এখানে একটা অবতল ব্রিজের মধ্যে গাড়ি চলছে, এবং গাড়ির ওজনটা হচ্ছে এমজি পরিমাণ, এবং আমরা এই অবতল ব্রিজটাকে এমনভাবে তৈরি করেছি যে যার কেন্দ্রটা মনে হচ্ছে সি বিন্দুতে, এবং এখানে এমজি যেটা তার সাথে একটা নির্দিষ্ট কোণ করে কিন্তু ওজনের উপাংশ কাজ করবে, এবং সেটা হচ্ছে এমজি কস থিটা, যেটা তোমরা অলরেডি জানো। তার মানে এখানে যদি থিটা কোণ কাজ করে, তা আমাদের এই জায়গাটাতেও থিটা পরিমাণ কোণ কাজ করবে। এখন দেখতে পাচ্ছ আমাদের এই ব্রিজের উপর থাকা গাড়িটার ঠিক সারফেস বরাবর উপরের দিকে প্রতিক্রিয়া বল কাজ করে, যেটাকে আমরা আর হিসেবে লিখেছি, এবং এই প্রতিক্রিয়া বল যেদিকে কাজ করে কেন্দ্রমুখী বল যেটা, সেটা কিন্তু একই দিকে কাজ করে। দ্যাট মিনস আমরা এটাকে এফসি দিয়ে প্রকাশ করতে পারি। যেহেতু এই বৃত্তাকার পথের কেন্দ্র হচ্ছে সি, তার মানে কেন্দ্রমুখী বল অবশ্যই এফসি হবে আমাদের সি কেন্দ্রগামী হিসেবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রতিক্রিয়া বলের ঠিক বিপরীত দিকে আমাদের ওজন বলের একটা উপাংশ এমজি কস থিটা কাজ করে। তো এই যে এখানে আমাদের তিনটা বল আমরা দেখতে পাচ্ছি, এই তিনটা বলের কম্বিনেশন করেই কিন্তু আমরা এখন হিসাবটা করব। তো দেখো সবসময় কিন্তু আমাদের এখানে গাড়ির উপর একটা বল কাজ করবে, সেটা হচ্ছে এফসি পরিমাণ বল বা কেন্দ্রমুখী বল। তাহলে কেন্দ্রমুখী বল বা এফসিটাকে আমরা এখানে আলাদা লিখতে পারি। তাহলে কেন্দ্রমুখী বলটা কিসের লব্ধি হিসেবে কাজ করে? অবশ্যই বাকি দুইটা বলের লব্ধি হিসেবে কাজ করবে। একটা হচ্ছে প্রতিক্রিয়া বল আর, আরেকটা হচ্ছে ওজনের উপাংশ এমজি কস থিটা। তাহলে দেখতে পাচ্ছি আমাদের এখানে প্রায়োরিটি কার বেশি? অবশ্যই আর এর প্রায়োরিটি বেশি, কেননা আর যেদিকে কাজ করে আমাদের এফসি বা কেন্দ্রমুখী বলও সেদিকে কাজ করে। তাহলে আমি আর নামক যে বলটা আছে সেখান থেকে এমজি কস থিটা এই মানটাকে যদি কেটে দিই, তাহলে আমরা এখানে বাকি যে বলটা পাবো সেটাই হচ্ছে কি কেন্দ্রমুখী বল। তাহলে মেইন কথা হচ্ছে এই প্রতিক্রিয়া বলটা একটা বিশাল বল, এবং এই বলটা একটা জিনিসের বিরুদ্ধে যুদ্ধ করে, সেটা হচ্ছে এমজি কস থিটা। তাহলে এমজি কস থিটার বিরুদ্ধে যখন আর পরিমাণ বলটা যুদ্ধ করে, তখন বাকি যে অবশিষ্ট বলটা থাকে সেটা আসলে কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করে, এবং সেটাকে আমরা এফসি হিসেবে লিখতে পারি। তো এফসির বদলে লিখতে পারি আমরা এমভি স্কয়ার ডিভাইড বাই আর, যেখানে ভি দেখতে পাচ্ছ স্পর্শক বরাবর গাড়ির একটা রৈখিক বেগ, এটাই হচ্ছে আমাদের কি ভি। তো এমভি স্কয়ার ডিভাইড বাই আর, আর মানে হচ্ছে কি এই ব্যাসার্ধটা, দ্যাট মিনস বৃত্তাকার যেই পথটা দেখতে পাচ্ছি তার ব্যাসার্ধটা হচ্ছে আর। তো এটার মান হবে কি আর, আর মানে হচ্ছে কি এখানে দেখতে পাচ্ছ আর মানে হচ্ছে আর মানে প্রতিক্রিয়া বল, আর এখানে থাকবে হচ্ছে এমজি কস থিটা। তো এই সম্পর্কটা আমরা পাবো এই ধরনের ব্রিজের জন্য। এখন আমরা যদি এই ধরনের পথ ইউজ না করে একটা উত্তল ব্রিজের মতো পথ ইউজ করি, তখন কি হবে? তো তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে একটা নির্দিষ্ট
বৃত্তাকার পথের কেন্দ্র আছে সি, এবং তার সাপেক্ষে আমাদের এখানে গাড়িটা কিন্তু খুব সুন্দরভাবে চলছে, এবং এক্ষেত্রে কিন্তু পথটা পুরোপুরি কনভেক্স বা উত্তল। তো এখন আমি দেখতে পাচ্ছি স্পর্শক বরাবর ভি পরিমাণ বেগ কাজ করবে এবং সব কিছু আগের মতো আছে, বাট এখন প্রতিক্রিয়া বল আরটা কিন্তু উপরে কাজ করছে। বাট এখানে ওজন বল যেটা আছে এমজি, তার একটা উপাংশ এমজি কস থিটা সরাসরি এই কেন্দ্র বরাবর কাজ করে। তাহলে সরাসরি যদি কেন্দ্র বরাবর কাজ করে, তার মানে আমাদের এখানে এমজি কস থিটার প্রায়োরিটি বেশি। তাহলে দেখো এমজি কস থিটা যেটা, এটা অবশ্যই একটা বিশাল বল। যেই বলটা একজনের বিরুদ্ধে যুদ্ধ করে সেটা হচ্ছে প্রতিক্রিয়া বল। তাহলে প্রতিক্রিয়া বলকে আমি যদি এখান থেকে বিয়োগ করি, তাহলে আমরা বাকি যে অবশিষ্ট বল পাবো সেটাই হচ্ছে কি গাড়ির জন্য কেন্দ্রমুখী বল। তো এখানে কেন্দ্রমুখী বলটাকে আমরা কী হিসেবে লিখতে পারি? এফসি হিসেবে লিখতে পারি, এবং কেন্দ্রমুখী বলটা সবসময় কেন্দ্র বরাবর কাজ করে। তাহলে দেখতে পাচ্ছ যখন আমরা পথটাকে বা ব্রিজটাকে জাস্ট উল্টে দিয়েছি, অবতল থেকে উত্তল করেছি, তখন কিন্তু আমাদের সম্পর্কটা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমরা এখানে লিখতে পারি এমজি কস থিটা মাইনাস হচ্ছে আর, এবং কেন্দ্রমুখী যে বল তার মান হচ্ছে এমভি স্কয়ার ডিভাইডেড বাই আর। তো এখান থেকে স্পষ্ট আমরা দুইটা ভিন্ন ভিন্ন যদি পথ নিই, তাহলে দুইটা ভিন্ন পথের মধ্যে থাকা কোনো একটা গাড়ি বা কোনো একটা যান যদি চলাচল করে, তবে সেক্ষেত্রে তার রাস্তার যে প্রতিক্রিয়া বলটা আছে তার মানটা পরিবর্তন হবে। তো আমাদের টপিকের নাম যেহেতু প্রতিক্রিয়া বল বের করার টপিক, তাই আমরা একটা কাজ করি, আমরা প্রতিক্রিয়া বলটা বের করে রাখি। তাহলে এখানে আমরা আর এর যে মানটা পাবো সেটা হবে কত? এমভি স্কয়ার ডিভাইড বাই আর। আর মানে হচ্ছে এখানে এই পথের ব্যাসার্ধ, দ্যাট মিনস এখান থেকে এখানে দূরত্বটা কিন্তু আর ছিল, প্লাস হচ্ছে এমজি কস থিটা। তো এটা হচ্ছে আমাদের প্রথম প্রতিক্রিয়া বল বের করার সিস্টেম। আর দ্বিতীয় ক্ষেত্রে আমি যদি প্রতিক্রিয়া বল আর বের করতে চাই, তাহলে আমাদের এখানে থাকবে এমজি কস থিটা মাইনাস এমভি স্কয়ার ডিভাইড বাই আর। তাহলে এই দুটো জিনিস আমি একটু মার্ক করে রাখি, যাতে তোমরা পরবর্তীতে বুঝতে পারো কোন ধরনের রাস্তার জন্য কী ধরনের প্রতিক্রিয়া বল কাজ করে। এবার ওয়েডিমির পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ, যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি। আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে, যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক ক্লিকই। তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে এই লাইব্রেরি থেকে, যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে। এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো, যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বইগুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি। সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে, যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই, যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই। তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ, যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত পরিমাণ সুযোগ পাচ্ছ, এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য, তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা একটা লেভেলে নিয়ে যাবে। আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেতে পারো, সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে, এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি, তোমরা সেখানে জয়েন করতে পারো। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে facebook.com/oedemy, এবং তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো। গ্রুপের লিঙ্ক হচ্ছে facebook.com/groups/oedemy। তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস। তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে t.me/oedemy। এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে, কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি, কোন কোর্সটা বর্তমানে রানিং আছে, কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে, সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে। তাহলে এখনই জয়েন করে ফেলো t.me/oedemy এখানে গিয়ে। এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি। আমি হচ্ছি ইমতিয়াজ, ওয়েডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টকডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি, যেখানে ওয়েডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই, ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি, এবং টকডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি। সেই সাথে আমি বিগত 10 বছর ধরে 5 লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি। আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে, এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে, এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে কাজ করে যাচ্ছি।